হচ্ছে 1 মিনিটের মধ্যে শুরু করব, ঠিক 1:30টার সময়। হুমায়ুন ভাই উপস্থিত আছেন এখানে। হুমায়ুন কেমন আছেন? দীপেন্দা, অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে লাইভে আছে। হ্যাঁ, লাইভে আছে। আমরা একটু আগেই যাই, কারণ লাইভে যাতে এটা ঠিক মতন কারিগরি ভাবে দিতে পারি কিনা সেই কারণে। হুমায়ুন ভাই, আমি আপনাকে আমরা অনুষ্ঠান শুরু করছি। আপনি আপনি যদি হুমায়ুন ভাইকে আপনারা স্পটলাইট করুন। আমি আজকের অনুষ্ঠান শুধু দর্শক মণ্ডলী, আজকে আমাদের একটি বিশেষ উপস্থাপনা। এটি হলো করোনা ভাইরাস নিয়ে, যেহেতু আমরা একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ থেকে এটি একটি বিশেষ আয়োজন। ডক্টর হুমায়ুন কবির এই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা সদস্য, এবং ওনার একটু সংক্ষিপ্ত পরিচয় না দিলেই নয়। আমি বেশি সময় নেব না, হয়তো 1 মিনিটের কম। ওনার পেশাগত এই মুহূর্তে উনি যে পেশায় নিযুক্ত আছেন, বর্তমানে টেনোভা ইস্ট টেনেসি সিস্টেমের 2টি হাসপাতালে উনি আইসিইউ ডিরেক্টর, অধ্যাপনা করছেন লিঙ্কন মেমোরিয়াল ইউনিভার্সিটিতে। এছাড়া ওনার নিজেরও প্রতিষ্ঠান আছে। হুমায়ুন ভাই একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা 10টি। এর মধ্যে পারস্য পরবাস, তীর্থযাত্রী 3 জন, তার্কিক, আমার রোগী বন্ধুরা, গ্রামীণ টেনেসির সরল মানুষদের কাহিনী উনি লিখেছেন। এছাড়া অনেক পুরস্কার পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আমি তার মধ্যে যাচ্ছি না, পরবর্তীকালে যদি সম্ভব হয় আমি পাশে দিয়ে দেব। উনি ঘুঙুর নামে একটি পত্রিকার সম্পাদক এবং প্রতিষ্ঠাতা, যেটি 3টি শহর থেকে বের হয়, ঢাকা, কলকাতা এবং নিউ ইয়র্ক, এবং আরেকটি সংখ্যা ভাসমান। অনেক ওনার গুণ আছে, তো আমি তার মধ্যে আর যাচ্ছি না। আপনি হুমায়ুন ভাই শুরু করুন, আমরা যদি সম্ভব হয় পরবর্তীকালে আমরা যোগ করব। আরেকটা বলে রাখি যে এই অনুষ্ঠানের পরপরই একটি সেমিনার শুরু হবে, সেটি অতিমারি সংক্রান্তই সাহিত্যে তাদের প্রভাব। ধন্যবাদ। ডক্টর হুমায়ুন কবির। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর নাইস ইন্ট্রোডাকশন। আপনি কি দেখতে পাচ্ছেন আমি এটা স্লাইডগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি এটা স্লাইড ভিউ শোতেও যেতে পারেন, স্লাইড শোতে, যাতে আর পাশের গুলো না দেখা যাবে না। দুটোই ঠিক আছে আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি স্লাইড ভিউতে যাচ্ছি। এখন মনে হয় স্লাইড ভিউতে, না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি আমার ফেস দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? হয়তো আমরা দেখতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, যাই হোক। Well, thank you so much for your nice introduction. আপনি অত্যন্ত চমৎকারভাবেই হয়তো, যাই হোক। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, করোনা ভাইরাস নিয়ে। আমি নিজে একজন চিকিৎসক। এই ধরনের একটা সাহিত্য অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমি NABLS এর কাছে কৃতজ্ঞ, এবং ধন্যবাদ সবাইকে যারা জড়িত, সবাইকে। এবং আমি থাকি টেনেসিতে, টেনেসি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে প্রথমেই ডিসক্লেমার, আমি যেটা বলবো এটা হচ্ছে করোনা নিয়ে কথা বলবো, কিন্তু চিকিৎসক হিসেবে স্বভাবতই যখন কথাবার্তা বলি তখন বেশিরভাগ সময় ক্লিনিক্যাল সাইড নিয়ে কথা বলা হয়। তো আমি যেহেতু লেখালেখিও করি, তো আজকাল বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় করোনা নিয়ে কিছু লেখালেখি এদিক ওদিক, এবং একাডেমিক সেটিং এ অথবা নন একাডেমিক সেটিং এ কিছু কথাবার্তা বলি। তো যারা শ্রোতা আছেন বা দর্শক আছেন, যারা তাদের কেউ যদি আগে শুনে থাকেন, তাইলে হয়তো কিছুটা রেপিটেশন পাবেন। সেজন্য আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে
আজকে যে কথাগুলো বলবো সেখানে ক্লিনিক্যাল সাইড নিয়ে খুব একটা টাচ করব না। করোনা যে মহামারী বা অতিমারী সেই সম্পর্কিত কিছু ভাবনা আমি তুলে ধরবো পরের কতগুলো স্লাইডে। এটা হচ্ছে আমরা সবাই এটা খুব পরিচিত করোনা ভাইরাসের একটা মডেল, অত্যন্ত চমৎকার দেখতে এবং আসলে ইলেকট্রন মাইক্রোস্কোপে আরো অনেক সুন্দর। এটা আসলে আমি আমার এই ধরনের লেকচারের প্রথম দিকে দেখাই এই কারণে যে এর সাথে আমি আমাদের সমাজের একটা চিত্র দেখি যে এত চমৎকার একটা একটা সুন্দর একটা জিনিস, তার ভেতরে যে কদর্য রূপ, যে আমাদের যে বর্তমান বিশ্বে যে একটা একটা তাণ্ডব ঘটানোর মতো অবস্থা। তো বাহিরের সৌন্দর্যটা অনেক সময় ভিতরটাকে রিফ্লেক্ট করে না, এবং যতই দিন যাচ্ছে সমাজেও আমরা সেটা দেখছি। করোনা ভাইরাস আসলে এটা একটা গ্রুপ, একটা ভাইরাসের, এবং অনেকগুলো আছে, প্রায় 300-র উপরে। বেশিরভাগই হচ্ছে অ্যানিমাল কিংডমে। এর ভিতরে মাত্র 7টি আমরা জানি মানুষের জন্য সংক্রামক, তার ভিতরে 3টি শুধুমাত্র এখন পর্যন্ত যেগুলো মারাত্মক রোগ, আর বাকিগুলো সবগুলি আমাদের সর্দি কাশির মতো ভাইরাল যে যে ইনফেকশনগুলো সেগুলো। তো মারাত্মক রোগগুলোর ভিতরে আমরা 2002 সাল থেকে যেটা দেখি, সার্স নামে যে প্রথম যে ভাইরাসটা, করোনা ভাইরাসের একটা ভাইরাস, সেটা 2002 সালে, এবং তখনও এটা ছিল মহামারী। প্রায় 700-800 লোকের মৃত্যু হয় অনেকগুলো দেশে। তারপরে 2012 সালে আসে মার্স। সার্স হচ্ছে সিভিয়ার অ্যাডাল্ট রেসপিরেটরি সিনড্রোম। মার্স এটা মিডল ইস্টে আসে প্রথম, এই জন্য এটাকে বলা হয় মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম। এটাও প্রায় 26-27টি দেশে প্রায় 900 মতো লোক মারা যায়। এই দুটো রোগ করোনা ভাইরাসের 2002 সালে এবং 2012 সালে 10 বছরের ব্যবধানে আসে। তারপরে আমরা দেখি প্রায় এগেইন 8-7 বছর পরে 2019 সালে এখন যে করোনা ভাইরাসের আরেকটা যে রোগ, সেটা হচ্ছে SARS-CoV-2। সার্স মানে একই জিনিস, সিভিয়ার অ্যাডাল্ট রেসপিরেটরি সিনড্রোম, আর কোভ মানে হচ্ছে কোভিড। কোভ মানে হচ্ছে করোনা ভাইরাস, আর 2 যেটা প্রথম ছিল এটা SARS-CoV-1, দিস ইজ SARS-CoV-2। এনিওয়ে, এই 3টা ভাইরাসই আসলে তিনটা রোগী একই ভাইরাস, একই ধরনের ভাইরাস, একই গোত্রের ভাইরাস দ্বারা ছড়ানো হয় একইভাবে, ড্রপলেট ইনফেকশন, প্রায় একই উপসর্গ প্রথমে যখন শুরু হয়। তো কথা হচ্ছে এটা 2002 সালে আমরা ভাইরাসটার উপদ্রব দেখি প্রথমে, তারপরে 2012 সালে, এবং দুটোই ছিল খুবই লেথাল। বস্তুতপক্ষে সার্স এবং মার্সের যে ডেথ রেট পার্সেন্টেজ অনুযায়ী করোনা, আমরা এখন যে কোভিড, তার চেয়ে অনেক বেশি। তো আমরা এটা কতটুকু জানতাম, যে ভাইরাসটা সম্পর্কে কতটুকু জানতাম, আর এটার যে ভয়াবহতা সেটা সম্পর্কে কতটুকু জানতাম? অনেক জানতাম। আসলে এটা একটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে 2007 সালে একটা প্রেস্টিজিয়াস জার্নালে এই আর্টিকেলটা, তখন পর্যন্ত আমরা জানি 2008 সাল পর্যন্ত আমি সার্চ করে দেখেছি প্রায় 4000-এর মতো আর্টিকেল ছিল করোনা ভাইরাসের উপরে। সো সায়েন্টিস্টরা যে কাজটা করা দরকার সেটা খুব ভালোভাবেই করেছেন, যে প্রথম এটা সার্স আসার পরে, একটা ভাইরাস আসার পরে কয়েক বছরের ভিতরেই প্রায় 4000-এর মতো আর্টিকেল, রিসার্চ পেপার বের হয়। সেটা কিন্তু বৈজ্ঞানিকদের যে একটা সুন্দর একটা দৃষ্টি ছিল, একটা যে যথেষ্ট দৃষ্টি ছিল, সেটাই প্রমাণ। এই যে আর্টিকেলটা আমি সাইট করলাম, সেখানে হলুদ অংশ যেটুকু, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এটা হচ্ছে, যে এরা ফোরকাস্টিং ছিল, যেটা হচ্ছে টাইম বম্ব মানব জাতির জন্য, যে এটা আসছে, এটা সার্স ভাইরাসের সময়। তারপরে মার্স আসে যখন, এই নিয়ে আরো লেখালেখি, টোটাল প্রায় 8000-এর মতো আর্টিকেল মার্স হওয়ার পরে। সো আমরা ভালো মতোই জানতাম, শুধুমাত্র ভাইরাস সম্পর্কে জানতাম না, আমরা জানতাম যে এটা কতটুকু মারাত্মক একটা ক্ষতি করতে পারে মানব জাতি, সেটাও জানতাম। তো সায়েন্টিস্টরা তাদের কাজ ঠিকই করেছে তখন, এবং তারপরেও আমরা যদি এই যে কোভিড যে আসলো, কোভিড সম্পর্কে যদি দেখি, তখন ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমাদের যতটুকু এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড যেই ইনফরমেশন গুলো, অনেক ইনফরমেশন ডিফারেন্ট টাইপের আছে, কিন্তু যেগুলো আমরা এখন ধরে নিই যে হ্যাঁ এইটুকু অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে দেখা যায় প্রথম রোগীটা আসে ওখানে। তো আমরা যদি তখন থেকে টাইমলাইনটা কাউন্ট শুরু করি, দেখা যায় যে ডিসেম্বরের পরে জানুয়ারির 11 তারিখের ভিতরে, ডিসেম্বরে আসার পরপরই চীনে আসে। তো চীনে সার্সের সময় বেশ কিছু মানুষ চীনে মারা যায়।
সো চীনের হসপিটালগুলো বা সায়েন্টিস্টরা তারা জানতো আসলে যে সার্স ভাইরাসটা কিরকম। সো দে ডিড থিঙ্ক যে এটা হচ্ছে সার্স জাতীয় কোনো একটা ভাইরাস হবে। ডিসেম্বরের 27 তারিখে সেটা তারা মোটামুটি ভাবে কনফার্ম করে সায়েন্স সিম্পটম দেখে, এবং জানুয়ারির 11 তারিখের ভেতরে এটা জেনোমিক সিকোয়েন্সটা আইসোলেট করে অলরেডি পাবলিশ করে দেয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় মাসখানেকের ভেতরে, মাস দেড়েকের ভেতরে একটা ভাইরাসে নট অনলি দে আইডেন্টিফাইড ইট, দে অলসো আইসোলেটেড দ্য জেনোমিক সিকোয়েন্স। দ্যাটস রিয়েলি, এটা আসলেও অত্যন্ত দ্রুত, আমি বলবো খুবই কম্পিটেন্ট একটা কাজ সায়েন্টিস্টদের। তারপরে আমরা বাকি ইতিহাসটা জানি যে জেনোমিক সিকোয়েন্স হওয়ার পরেও যে আমাদের সায়েন্টিস্টদের কাজ, সেটাও অত্যন্ত আমি বলবো যে একটা ইম্পর্টেন্ট, এবং ইতিহাসের লেখা থাকবে এই কাজগুলো। জেনোমিক সিকোয়েন্স বের হয় জানুয়ারি 11 তারিখে, এবং ইন্টারেস্টিং জিনিসটা এটা যেটা নোট করার সেটা হচ্ছে সাধারণত কোনো ইনস্টিটিউশন যখন এই ধরনের কাজ করে তখন অন্তত কিছুদিনের জন্য হলো সেটার কপিরাইটটা থাকে সেই ইনস্টিটিউশন। কিন্তু এই চাইনিজ সায়েন্টিস্টরা এটা ফার্স্ট পাবলিকেশনটাই এরা কপিরাইটেড না, এটা ওপেন করে দেয় সবার জন্য। তার মানে হচ্ছে যে এনিওয়ান ক্যান ইউজ দ্য সিকোয়েন্স ফ্রম দেন অন, জানুয়ারি 11 থেকে। এবং এটা যখন আসে তখন থেকে শুরু হয়ে যায় আমাদের কাজ, ভ্যাকসিনের কাজটা। আমরা ইতিহাস ঘাটলে এখন দেখি যেগুলো নিকট ইতিহাস, বায়োনটেকের চিফ জানুয়ারি মাসেই ল্যান্সেটের আর্টিকেলটা পড়ে, এবং যেখানে বলা হয় যে কোভিড আসছে এবং এটা একটা প্যান্ডেমিক হবে, তখন থেকে কাজ শুরু করে দেয়। এবং সেটার বেসিস ছিল যে জেনোমিক সিকোয়েন্সটা যেটা চায়না যেটা উন্মুক্ত করে। বায়োনটেক আগে থেকেই মেসেঞ্জার আরএনএ এর ভ্যাকসিনের উপর কাজ করতেছিল, সো দে রিয়েলি ডিড নট হ্যাভ টু ওয়েস্ট এনি টাইম যে সাথে সাথে শুরু করে। বাকি ইতিহাস আমরা জানি যে জানুয়ারি থেকে শুরু করে আমাদের ফেজ 1 ট্রায়াল শুরু হয়ে যায় এপ্রিলে, এবং ফেজ 3 ট্রায়ালের রেজাল্ট আউট হয়ে যায় নভেম্বরে। তার মানে বাই ডিসেম্বর যখন যুক্তরাজ্যে বা ইউকেতে যখন ফার্স্ট অনুমোদন দেওয়া হয় এক্সপেরিমেন্টালি, তখন ইমার্জেন্সি বেসিসে, তখন পর্যন্ত আমরা যে টাইম লাইনটা দেখলে প্রায় বলা যায় 1 বছরের ভিতরেই একটা ভ্যাকসিন তৈরি হয়ে যায়। এটা আসলে ইতিহাসে আর কখনোই হয় নাই। ভ্যাকসিনের সাধারণ টাইম লাইন হচ্ছে, আমরা আগে বলতাম 10 বছর, পরে এটা কমে অন্তত 5 বছর। 5 বছরের আগে কোনো ভ্যাকসিন হয়নি। লাস্ট যেটা হয়েছে 67-এ, সেটাও প্রায় 4-5 বছর হয়েছে। তো আমাদের 1 বছরের ভেতরে একটা ভ্যাকসিন তৈরি হয়ে গেল। এটাও কিন্তু সায়েন্টিস্টদের একটা ফিট। সো আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যে বিজ্ঞান তার কাজটা অত্যন্ত যথার্থভাবে সেই কাজটা করেছে এখন পর্যন্ত। প্রবলেম ছিল আমাদের আসলে বিজ্ঞানের বাইরে অন্যান্য কিছু, এবং সেটাই হচ্ছে আজকে আমার আলোচনার মূল লক্ষ্য, যদি আমি তুলে ধরতে পারি একটু। আমরা এখন পর্যন্ত প্রায় 24 কোটি লোক পৃথিবীতে আক্রান্ত, আমরা জানি 50 লক্ষ লোকের মৃত্যু এই পর্যন্ত, যুক্তরাষ্ট্রে প্রায় 7 লক্ষ। এটা ছিল গত 2-3 দিন আগের যে ইনফরমেশন আমার কাছে, অক্টোবর 8 তারিখে। আমরা এই মৃত্যুর তো এখন যতটুকু দেখি, প্রথম দিকে যখন শুরু হয় তখন তো আরো হাহাকার অবস্থা ছিল। নিউ ইয়র্কে এপ্রিল ছিল একটা তুঙ্গে ছিল আমাদের মৃত্যুর হার। তখনকার যেই চিত্র, যারা নিউ ইয়র্ক থেকে আজকে যারা আছেন এবং জয়েন করছেন আজকে দেখবেন, দেখছেন আমাকে, তারা জানেন নিউ ইয়র্কের অবস্থা কি। আমরা তো টিভিতে দেখছি যে খবর ছিল প্রায় 1000-এর উপর ডেথ ছিল পার ডে। তখন হিমঘরে কোনো স্থান ছিল না, ফিনাল হোমের স্থান নাই, রাস্তায় রাস্তায় হসপিটালগুলোর সাথে ফ্রিজারে মরদেহ রাখার জন্য ট্রাক ছিল। যে এই চিত্রগুলো আসলে একটা আধুনিক সভ্য একটা মানব জাতির জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, এবং যুদ্ধের বাইরে এই ধরনের চিত্র কল্পনা করা যায় না। কিন্তু আসলে একটু ভেতরে গেলে দেখা যায় এটা আসলে সত্য না। আমরা অতীতেও এগুলো দেখেছি এবং অতিমারির সময় দেখেছি। লন্ডনের প্লেগ 1665 সালে, সেই ইতিহাসগুলো তখন কয়েকজনে লিখে যান এবং সেগুলো এখনো রেকর্ডেড, এবং ওখান থেকে দেখা যায় যে গড়ে প্রায় 1000-এর বেশি লন্ডনবাসী মৃত্যু হতো। তখন রাস্তাঘাটে প্রতিময় মৃতদেহের স্তূপ ছিল, দলে দলে লোকজন শহর ছেড়ে চলে যাচ্ছিল। এমনকি কিং চার্লস নিজেও শহর ছেড়ে চলে যান। 70,000 লোকের মৃত্যু। তো কাজেই এটার সাথে নিউ ইয়র্কের একটা স্ট্রাইকিং মিল, স্ট্যাটিস্টিক্সও মিল, কিন্তু দৈনিক 1000-এর বেশি মৃত্যু লন্ডন শহরে তখন। আমরা আরো অন্যান্য মহামারীগুলো যদি আমরা ইয়ে করি, এক্সামিন করি, একই রকম অবস্থা। আজকে সময়ের কারণে সবগুলো বলা মোটেও সম্ভব হবে না, কলেরা, বসন্ত, এইডস, সার্স, মার্স ইত্যাদি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেগ, পোলিও এবং স্প্যানিশ ফ্লু। এই তিনটে নিয়ে আলোচনা করা উচিত, কিন্তু আমার মনে হয় আজকে টাইম খোলা দেখা যাক কতটুকু করা যায়। অন্তত 2-1টা আমি টাচ করবো।
প্লেগ এসেছিল 3 বার, 581, 1347 আর 1898 সালে, 94 সালে, এবং এই প্রত্যেকটা সময়ই পৃথিবীকে বদলে দেয়। আসলে প্লেগ না, শুধু যে কোনো অতিমারি আমরা ইতিহাসে দেখা যায় যে যুদ্ধ যেরকম পৃথিবীর মোড় ঘুরিয়ে দেয়, আর্থসামাজিক অবস্থার আমাদের অতিমারিগুলো পৃথিবীকে বদলে দেয়। প্রথম প্লেগ এসেছিল যখন বাইজান্টিন এম্পায়ার তখনও তুঙ্গে ছিল, কনস্টান্টিনোপলে ছিল তাদের রাজধানী, এবং সেখান থেকে চারপাশে বিস্তৃত হচ্ছিল। ওই সময়টুকুতে প্রায় কাছাকাছি সময়ে তারা ইজিপ্ট দখল করে ইজিপ্টে কিছু নিয়ম কানুন চেঞ্জ করে, চার্চের নিয়ম কানুন। তখন একটা অসন্তোষ ছিল ইজিপ্টে। ইজিপ্ট তখন ছিল, মিশর ছিল আসলে তাদের খাদ্য ভান্ডার। ইজিপ্ট থেকে জাহাজে করে খাদ্য সাপ্লাই যেত কনস্টান্টিনোপলে, এবং এইভাবেই কনস্টান্টিনোপল লোকেরা নিজেদের কৃষি ব্যবস্থার চেয়েও ইজিপ্টের কৃষি ব্যবস্থার উপরে বেশি নির্ভরশীল ছিল। তো আলেকজান্দ্রিয়া থেকে জেরুজালেম হয়ে কনস্টান্টিনোপলে যায় যে জাহাজ, সেই জাহাজের ভেতরে করেই এই প্লেগ তখন চালান যায় কনস্টান্টিনোপলে। তখন সেই সময় প্রকোপিয়াস রাজ পরিবারের ইতিহাস লিখছিলেন, এবং বেশ কয়েকটা বই আছে, তার ভিতরে হিস্ট্রি অফ ওয়ার্স এখনো পাওয়া যায় সেটা। সেখানে খুব সুন্দরভাবে বর্ণনা ছিল যে দিনে 10,000 লোক মারা যাচ্ছে ওই নগরে। ওই কনস্টান্টিনোপল তখন ছিল আমাদের এখনকার নিউ ইয়র্কের মতো। লোক সংখ্যা ছিল প্রায় 1 মিলিয়ন, 10 লক্ষ লোক ছিল। তখনকার পৃথিবীতে কোনো শহরে 10 লক্ষ লোক কিন্তু অনেক বেশি। তো সেখানে দিনে 10,000 লোক মারা যাচ্ছে। তো এবং তখনকার শহরগুলো তো ছিল দেয়াল ঘেরা, দেয়ালের ছাদে ফেলে রাখা হতো মৃতদেহ, মানব জাতি উচ্ছেদ হয়ে যাচ্ছে ইত্যাদি। এই বর্ণনাগুলো ওই বই থেকে নেওয়া। তার মানে হচ্ছে যে আমরা এখন যেগুলো দেখি বা দেখেছি সেটার কাছাকাছি বর্ণনাই তাই। সো ইতিহাস আমাদেরকে বলে যে যখনই অতিমারি মহামারী আসে তখন মানব জাতির উপরে যে খড়গ নেমে আসে সেটা আসলে যুগে যুগে একই রকম। জাস্টিনিয়ান প্লেগের পরবর্তী পৃথিবী একদম ডিফারেন্ট। কনস্টান্টিনোপলের যে জাস্টিনিয়ানের যে রাজত্ব সেটার সমাপ্তি হয় বিকজ কৃষি ব্যবস্থা, অর্থনীতি অচল হয়ে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়, এবং জাস্টিনিয়ান রাজত্বের সমাপ্তির যে ঘটনাটা সেটা ইগনাইট করে টোটাল রোমান এম্পায়ারের পতন, এবং এখনকার ইতিহাসবিদরা অত্যন্ত স্পষ্টভাবে সেটা উল্লেখ করেন। এবং রোমান সাম্রাজ্যের পতনের পরে ইউরোপের ছোট ছোট রাজত্বগুলো স্বাধীনতা ঘোষণা করে, এবং এখন যে আমরা ইউরোপ দেখি সেই ইউরোপের চিত্রটা তখন ধীরে ধীরে তখন থেকে স্পষ্ট হয়। তার মানে হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একদম টোটালি চেঞ্জ হয়ে যায় জাস্টিনিয়ান প্লেগের পরে। বাই দেন প্রায় 100 মিলিয়ন ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। দ্বিতীয় প্লেগ যেটা আমরা বলি কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথ, এটা আমি এটাকে বলি পৃথিবীর প্রথম জীবাণু যুদ্ধ। তাতার বাহিনী যখন এশিয়া মাইনর দখল করার জন্য আসে তখন ব্ল্যাক সির পাশে কাফকা নগরী, এখন সেটা ক্রিমিয়ার ভেতরে, সেই নগরীটা দখল করে এবং ঢুকতে পারে নাই, প্রায় মাসখানেকের মতো এটাকে অবরোধ করে রাখে। কিন্তু শেষে যখন টের পায় যে এটার ভিতরে ঢুকা যাবে না, সো দে ডিসাইডেড টু গো ব্যাক। বাই দেন ওই বাহিনী, তাতার বাহিনীর ভিতরে কয়েকজনের একটা অসুস্থতা দেখা দেয়, এবং এটা ওরা জানতো, তখন তাতারের এই বাহিনীর লোকেরা জানতো প্লেগ সম্পর্কে। সো এরা তখন করে কি ওই ডেড বডি, কয়েকটা ডেড বডি ছুঁড়ে ওই শহরের যে কাফকা শহরের যে দেয়ালের বাইরের থেকে ছুঁড়ে ভিতরে ফেলে দেয়, এবং এই ভিতরে যাওয়ার পরে তখন ওখান থেকে প্লেগ স্প্রেড করে শহরের ভিতরে। শহরটা ছিল যেহেতু সমুদ্রের পাড়ে, সেখানে সৌদাগররা আসতো। যখন প্লেগ স্প্রেড করা শুরু করলো, সবাই ভয় পেয়ে সব সৌদাগররা যার যার জাহাজ নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যার যার যেখান থেকে সেখানে চলে যায়, এবং যাওয়ার পথে তারা প্লেগকে নিয়ে যায়, এবং দ্যাটস হাউ দ্য প্লেগ স্প্রেডেড ওয়ার্ল্ড ওয়াইড, দ্য সেকেন্ড প্লেগ যেটা। তখনকার বর্ণনা পাওয়া যায় বিভিন্ন বইতে, যে আরেকটা বই এটা এখনো পাওয়া যায় আমাজনে, ডেকামারনের বই, বোকাসিওর বইটার নাম ডেকামারন, এবং ওখানে খুব সুন্দর বর্ণনা, যে বর্ণনা এক্স্যাক্টলি আগের বর্ণনাগুলোর মতো, যে ফ্লোরেন্স শহরের অর্ধেক লোক তখন মারা গেছিল, বাড়িঘর, রাস্তাঘাট দুর্গন্ধময়, মৃতদেহের স্তূপ। তখন প্রায় ইউরোপের 1/4 জনসংখ্যার মৃত্যু, এবং 200 বছর আগের যে জনসংখ্যা ছিল সেখানে ফেরত যায় এই দ্বিতীয় প্লেগের পর। এবং তখন ঘটনাটা এরকমই ঘটে যে মানুষ তাদের বৃত্ত হারিয়ে
এখন এমন একটা পর্যায়ে পৌঁছায় যে হঠাৎ করে মধ্যবিত্তের যে উৎপত্তি, যেটা আমাদের আগে ছিল উচ্চবিত্ত, যারা হ্যাভ অর হ্যাভ নট, মাঝামাঝি ছিল না, এই দ্বিতীয় প্লেগের পরেই দেখা যায় যে ইউরোপে মধ্যবিত্তের যে উত্থান, এবং এটা একটা নতুন সোশিও ইকোনমিক একটা অবস্থা প্রস্তুত করে, এবং আলটিমেটলি উত্থান পতনের পরে ইউরোপের রেনেসাঁ শুরু হয়, এবং এই যে রেনেসাঁর ক্ষেত্রটা সেটাও ছিল তাই। সো ইন এসেন্স যে সেকেন্ড প্লেগও কিন্তু ওয়ার্ল্ডকে একদম চেঞ্জ করে দেয়। কোয়ারেন্টাইন শব্দটা আসে ওই সময়, যে ফ্লোরেন্সে যে জাহাজগুলো আসতো তাদেরকে বাধ্য করতো 40 দিনের মতো সময় মানুষজন না নামতে। কোনো সাইন্টিফিক বেসিস ছিল না তখন, কোনো স্টাডিও ছিল না, কিন্তু এটা অনুমান ভিত্তিক। বাট দেন ওই শব্দ 40 দিন মানে কোয়ারান্টা, সেখান থেকে আসছে কোয়ারেন্টাইন। তৃতীয় প্লেগ, আমি আমার সময়ের জন্য হয়তো এত ডিটেলস যাব না। থার্ড প্লেগ যখন আসে সেটাও একই অবস্থা, যে বিভিন্ন জায়গায় বাই দেন পৃথিবীর অবস্থা একটু ডিফারেন্ট, এবং রাজনীতি আরো ঢুকে পড়ে বিজ্ঞানের ভিতরে। তখন তৃতীয় প্লেগের যে পরবর্তী যে অবস্থা, তখন ভারতে আমরা জানি যে 12 লক্ষ লোকের মৃত্যু এবং আনরেস্ট, কারণ বলা হতো যে এটা নেটিভদের রোগ, হোয়াইটরা সেই রোগ হয়তো। এই কারণে যত ধরনের রিপ্রেসিভ রুলস বোম্বের চারপাশে এবং অন্যান্য জায়গায়, যে বের হওয়া যেত না, রাস্তাঘাট বন্ধ করা ইত্যাদি ইত্যাদি, এসব কারণে আনরেস্ট দেখা দেয় এবং কিছু মারাও যায়, অনেক মানুষ মারা যায়, এবং এমনকি ইংরেজ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ একজনকে মারার পরে তখন গভর্নমেন্টের টনক নড়ে, যে নতুন করে যে আমরা এখন যে পাবলিক হেলথ যেটা, এটা ভারতে প্রথম চালু হয়ে পড়ে। ওয়ার্ল্ড ওয়াইড আসলে থার্ড প্লেগ নানান ধরনের ঘটনা। সান ফ্রান্সিসকোতে তখন এরা বলতো যেটা চায়নার প্রবলেম, এই প্লেগ সবাই তখন জানতো, সায়েন্টিস্টরা ঠিকই বলতেছে যে এটা আসলে আসে হচ্ছে রেটের মাধ্যমে, কিন্তু যে কোনো কারণেই হোক গভর্নমেন্টের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল যে এটা হচ্ছে চাইনিজ লোকদের। সো চায়না ঠেকাও, যে তখন অলরেডি অ্যান্টি চাইনিজ একটা ফিলিংস ছিল, চায়না টাউন অবরোধ করে দেওয়া হয় যে ওখান থেকে বেরোতে পারবে না, নিপীড়ন শুরু হয় ইত্যাদি। ভারতেও নিপীড়ন হয়, এবং সাউথ আফ্রিকাতে দেখা যায় যে এই ঘটনা একই, যে ওখানেও ছিল একটা রেসিস্ট একটা ফিলিং যে এটা আসলে ব্ল্যাকদের ডিজিজ। সো এদের যেই গ্যাটো গুলো তখন আসলে বস্তুত তখন থেকে এই গ্যাটোর শুরু সাউথ আফ্রিকাতে। আমি স্প্যানিশ ফ্লু নিয়ে একটু ডিটেলস বলবো, কারণ এটার সাথে আমাদের এখনকার অনেক মিল। 1918 সালের মার্চ মাসে শুরু হয়, এটা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় নভেম্বর মাসে ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়। তখন 17 মিলিয়ন পিপুল মারা যায় মহাযুদ্ধে, আর ফ্লুতে মারা যায় 50 মিলিয়ন পিপুল, তার মানে অলমোস্ট ডবল। এটা ফ্রম দ্যাট স্ট্যান্ড পয়েন্ট সো ইম্পর্টেন্ট যে ডেভাস্টেশন যাকে বলে, 50 মিলিয়ন লোক মারা যায়। আমাদের পৃথিবীর প্রায় অর্ধেক আক্রান্ত ছিল, এবং আমরা জানতাম যে তখনকার সায়েন্টিস্টরা খুব স্পষ্টভাবে জানতেন এবং সেটা বলতেন, এটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন। এটা প্রধানত ফুসফুসের রোগ, যেটা আমরা এখন দেখি, এবং এটার মৃত্যুর কারণ হচ্ছে এআরডিএস, যেটা ফুসফুসে প্রদাহ তখন বলতো, আমরা এখন জানি যে এআরডিএস। এক্স্যাক্টলি এখন কোভিডে যারা মারা যাচ্ছে তাদের সেম জিনিস, ড্রপলেট ইনফেকশন, ফুসফুসের রোগ, এবং এআরডিএস দিয়ে শুরু হয় যে তখন তারা ভেন্টিলেটরে যায়। একটা ব্যবধান ছিল যে তখন ভ্যাকসিন ছিল না, তখন ভেন্টিলেটর ছিল না, তখন ওষুধ ছিল না, সো মানুষের মৃত্যুরও শেষ নাই। এবং এই মৃত্যুটা আমি বলবো যে আসলে সায়েন্স, ইটস নট দ্য ফেলিয়ার অফ সায়েন্স, ইট ওয়াজ দ্য ফেলিয়ার অফ দ্য সোসাইটি, যেটা এখনো আমি মনে করি যে কোভিডের ব্যাপারও তাই, যে তখন বিজ্ঞান এবং সরকার একটা টানাপোড়েন শুরু হয়ে যায়, এবং ইতিহাস ঘাটলে দেখা যায় গণস্বাস্থ্যের চেয়ে যুদ্ধই ছিল তখনকার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল, যে তখন সায়েন্টিস্টরা স্পষ্টতই বলতে যে ড্রপলেট ইনফেকশন, সবার মাস্ক পরতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে, কিন্তু ওগুলো গভর্নমেন্ট মানে নেই, সাপ্রেস করে এবং প্রচার করতে দিত না। লক্ষ লক্ষ সেনা তখন কোন রকম মাস্ক এবং প্রতিরোধক ছাড়াই, তাদেরকে বলাও হয় নাই যে কিভাবে এটা স্প্রেড করে, সো দে জাস্ট ওয়েন্ট আউট টু দ্য ফ্রন্ট এন্ড স্প্রেড ইট দেয়ার। কিছুদিনের ভিতরে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, তখন সেই লোকগুলো আবার যার দেশে, তখন প্রথম মহাযুদ্ধে তো শুধুমাত্র এক দেশ না, পৃথিবীর বহু দেশের লোকেরা ছিল। সো ফ্রন্টে এরা ইনফেক্টেড হয়, তারপরে যখন বাড়ি ফিরে যায় যুদ্ধের পরে, তখন যার দেশে নিয়ে যায়। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর ফর স্প্যানিশ ফ্লু। এবং তখন আরো অবস্থা খারাপ ছিল যে স্বাস্থ্যকর্মীরা, হেলথ কেয়ার ওয়ার্কারদের বিপুল অংশ ছিল ফ্রন্টে, এবং সাপ্লাই সংকট ছিল, নার্সদের সংকট ছিল, তার উপরে ব্ল্যাক নার্সদেরকে, এত নার্সের সংকট ছিল, তারপরে ব্ল্যাক নার্সদেরকে সেবা করতে দেওয়া হতো না হোয়াইটদের।
তো এই যে বৈষম্যগুলো, সেগুলো কিছুটা সামাজিক, কিছুটা রাজনৈতিক মিলে এই এবং কিছুটা সামরিক এই পরিস্থিতি তৈরি করে। এখন আমাদের যে করোনার অবস্থা আমরা দেখি, সবচেয়ে বেশি মৃত্যু আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে, যদি আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি, এবং যদি আমরা পার ক্যাপিটা দেখি, তাইলে সবচেয়ে বেশি হচ্ছে যুক্তরাজ্যে। এবং এটা ইন্টারেস্টিং পয়েন্ট আউট করা, কারণ এই দুটো দেশেরই স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত বলেই আমরা জানি, কিন্তু মৃত্যুর হার এবং অব্যবস্থা এই দুটোতেই আমরা লক্ষ্য করি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আছি এবং স্বাস্থ্য ব্যবস্থাটা ভেতর থেকেই জানি, কাজে এই নিয়ে কথা বলাটা আমার সহজ। যে আমরা প্রায় $1.2 ট্রিলিয়ন ব্যয় করি জন্য আমাদের, তার সাথে কম্পেয়ার করলে যে অ্যাকচুয়ালি আমাদের যে ব্যয়টা স্বাস্থ্য খাতে, সেটা কিন্তু মিলিটারি বাজেটের চেয়ে অনেক বেশি। এবং সবচেয়ে বেশি বিশেষজ্ঞ যুক্তের আমাদের দেশে, আমেরিকাতে পার ক্যাপিটা বিশেষজ্ঞ এবং টোটাল নাম্বারও যদি কান্ট্রি হিসেবে ধরি। তো কাজেই আমাদের এই অবস্থা হবে কেন? আমরা যদি পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর দুটোকে একত্র করি, তখন দেখা যায় $8.7 ট্রিলিয়ন আছে স্বাস্থ্য শিল্প খাতের আকার, যেটা হিউজ একটা ব্যাপার। আমাদের এই অবস্থা হবে কেন? এই অবস্থা নিউ ইয়র্কের অবস্থা যদি দেখি, যখন প্রায় ব্রেকডাউনের অবস্থা, এটা হিসাব করলে দেখা যায় যে আমাদের নিউ ইয়র্কের লোক সংখ্যা 8.7 মিলিয়ন, হাসপাতালে বেড ছিল 23,000 এট দ্যাট টাইম, এখন কিছুটা বাড়ছে, আইসিইউর বেড 3,000। লোক সংখ্যার যদি আমরা হিসাব করি 20% আক্রান্ত, তাইলে 1.7 মিলিয়ন, এবং আক্রান্তের 20% যদি আসলে অসুস্থ হয়, মানে সিমটোমেটিক হয়, তাইলে যে সংখ্যা, তার ভেতর থেকে 20% ভর্তি, তার ভেতর থেকে আরো 20% আইসিইউতে ভর্তি। তো আমার পুরো হিসাবটা হচ্ছে 13,000 মতো আইসিইউ রোগী ভর্তি, বা 14,000-এর মতো রোগীর ভর্তি ওই সময়টুকুর ভিতর। It is impossible for any system to really sustain that kind of pressure. কাজে নিউ ইয়র্কের ব্রেকডাউনটা আসলে যে একদম যে সিস্টেমের ব্রেকডাউনটা না, আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে করোনার কোনো চিকিৎসা এখন পর্যন্ত নাই, ভালো চিকিৎসা, যেটা আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট যেটাকে বলি, সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে অনেক কিছু দিয়ে আমরা হচ্ছে। সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে প্রিভেনশন। এটা যে কোনো ইনফেকশন ডিজিজের জন্যই খাটে। ওই জায়গাটাতে আমাদের টোটালি একটা ব্যর্থতা ছিল। যে সময় আমাদের এখানে ইনফেকশনটা আসে, চায়না তো তার আগেই আসে, কিন্তু আমরা দেখি প্যারালাল চায়না হ্যাজ কন্ট্রোল দ্যাট সো নাইসলি, এফেক্টিভলি, আমরা সেটা করতে পারিনি। আমার মনে হয় ওই জায়গাটাতেই আমাদের ত্রুটি ছিল। আর এই ধরনের একটা চাপ যে কোনো উন্নত দেশেই গেলেও এটা সম্ভব না, যে কোনো সিস্টেমই সেটাকে সাস্টেন করতে পারবে না। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিজ্ঞানকে নিয়ন্ত্রণের একটা প্রচেষ্টা ক্রমাগত হবে, এবং আমি দেখতেছি যে বিজ্ঞান ক্রমাগতভাবেই নতজান হয়ে যাচ্ছে সেই প্রেসারের কাছে। সরকার, রাজনীতি এবং বাণিজ্য, এই তিনটা বিষয় আসলে এই নিয়ন্ত্রণের যে মূল বাহক এবং ধারক। এবং বিজ্ঞান সুস্থ, কিন্তু প্রতিযোগিতার হচ্ছে অসুস্থ। যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলি, অথবা হসপিটালগুলি বলি, বা অন্যান্য যাই বলি, এখানে যেহেতু সরাসরি ভাবে বাণিজ্য এবং মার্কেট ইকোনমি, সেই যে প্রতিযোগিতাটা সেটা যদি সুস্থ থাকতো, কিন্তু হয়তো সেটা সুস্থ থাকার মতো না। এখানে আজকে দর্শকদের ভিতরে বা শ্রোতাদের ভিতরে অনেক ইকোনমিস্ট আছেন, তারা হয়তো এটাকে আরো ভালো অ্যানালাইসিস করতে পারবে। কিন্তু আমি ভেতর থেকে দেখি যে যেই কম্পিটিশন এখন আমাদের সেক্টরে, সেই কম্পিটিশনটা আসলে পুরোপুরি সুস্থ না। তারপরে আছে জাতিতে প্রতিযোগিতা, জাতীয়তাবাদের যে উন্মেষ, উগ্র জাতীয়তাবাদের, এটা আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ওই দুটো ওয়ার্ল্ড ওয়ারেই, এবং তার আগেও বড় বড় যুদ্ধগুলোতে যে আমার দেশই সবচেয়ে ভালো, আমার দেশই বড় ইত্যাদি, যে এই যে জাতীয়তাবাদের যে উন্মেষ, সেটা একটা সোসাইটিকে বদলায়, এবং সেই সাথে এটার কোনোভাবে যদি এটা বাইরে আমরা চাপাই, আগে ছিল যুদ্ধ, এখন হয়তো যুদ্ধ হবে না, ওরা অন্যান্য ভাবে হতে পারে, এবং দ্যাট ইজ এ ব্যাড সিগন্যাল ফর দ্য হোল ম্যানকাইন্ড। এর পরের পৃথিবী কি হবে? নতুন সংকট আসবে, এবং আমি যেটা দেখি এখন সাপ্লাই এবং ডিমান্ডের নতুন হিসাব। আমরা নর্মালি ইকোনমিক্সে কি জানি, যখন সাপ্লাই কমে তখন ডিমান্ড বাড়ে, আবার ডিমান্ড যখন বাড়ে এবং সাপ্লাই এবং ডিমান্ড অপোজিট এন্ডে থাকে। কিন্তু এখন আমরা দেখতেছি কি, এখন সাপ্লাইও নাই, মানুষের ডিমান্ডও নাই। অনেক কিছু আছে যে আমি তো গত 1 বছরে দোকানে গিয়ে কাপড় কিনি না, তো এই যে কাপড়ের ডিমান্ডটা হবে, আবার কাপড় আনতে গেলে সেই সাপ্লাই, এই যে একটা নতুন হিসাব,
এটা কিন্তু আসলে আমাদের যে মার্কেট ইকোনমিকে অন্যভাবে একটু ইয়ে করবে, ইনফ্লুয়েন্স করবে। এবং আমি জানি না যে কিরকম হবে, বাট দিস ইজ অ্যান অবজারভেশন। এবং পৃথিবী আগের মতো উদার না। এই যে করোনাতে পুরো ইউরোপ ডেভাস্টেটেড, কিন্তু আমরা তো জানি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো একজন আরেকজনকে যেভাবে অকাতরে সাহায্য করার যে ব্যাপারটা অন্যান্য সামরিক খাতে যেভাবে ব্যবহার করে, একজনের ডাকে বাকি 5 জন ঝাঁপায়া পড়ে, আমরা এটা দেখি নাই করোনার সময়। এবং আমার কাছে মনে হয় যে আমরা ধীরে ধীরে আরো অনুদার হয়ে যাচ্ছি। এটাও কিন্তু একটা নতুন ফেনোমেনন। এবং বাণিজ্য নিয়ে এখন তো আসলে মার্কেট ইকোনমির সময়, এবং যে কারণে যে বাণিজ্যটা আমরা গ্লোবালাইজেশনের একটা অংশ, সে স্বাস্থ্য নিয়ে বাণিজ্য হচ্ছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে স্বাস্থ্য নীতি নিয়ে রাজনীতি হচ্ছে। এই দুটো জিনিস হচ্ছে একটা ব্যাড কম্বিনেশন। যে ক্ষমতা রাজনীতি, এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে যে যেখানে আছে তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য যে রাজনীতি সেটা, এবং বাজার অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য যে আমার বাজারটাকে ফ্লো অফ দ্য মার্কেট যেটাকে ঠিক রাখার জন্য ইন্টারনালি এন্ড এক্সটার্নালি, সেটার জন্য একটা রাজনীতি। তারপরে হচ্ছে আধিপত্যের যে একটা, যে কোন দেশ এক দেশ আরেক দেশের উপর যে আধিপত্যবাদ, সেটার জন্য একটা রাজনীতি। ভ্যাকসিন নিয়ে এখন যে ভ্যাকসিনগুলো আমি কাকে দেবো, আমার প্রিয় দেশগুলোকে বা আমার যারা আমার অধীনে আছে, যারা আমার কথা যারা শুনে, তাদেরকে আগে দেবো নাকি ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি ভাবে এই যে জিনিসটা, আমার মনে হয় দিস ইজ দ্য ক্রাইসিস অফ দ্য সোসাইটি নাও। আমরা আধিপত্যের যে অশুদ্ধ হাতিয়ার, আধিপত্যের অশুদ্ধ হাতিয়ার আমি বলবো যে আধিপত্যবাদ ছিল পৃথিবীর প্রথম থেকে। আমি এই দুটো বিষয়, ধর্ম এবং বিজ্ঞানের উপরে যে বর্তমান কোভিডের যে ইনফ্লুয়েন্স, এটা নিয়ে আমার একটা পুরো লেকচার ছিল আমার, এবং আমি এখানে শুধুমাত্র একটু হাইলাইট করবো যে মানব সভ্যতা উন্মেষ যখন হয়, তখন থেকে মানুষ প্রথম যখন খুব বিস্ময়ে যখন মহাকাশের দিকে তাকায়, বা অনেক কিছু ছিল যেগুলো সম্পর্কে জানতো না, ধীরে ধীরে যখন ধর্মের উৎপত্তি হয়, এবং ধর্ম যখন ধীরে ধীরে এনগালফ করে সোসাইটিকে এবং ভুল পথে বা অন্য পথে নিয়ে যায়, এবং তার থেকে মুক্তির জন্য যে মানুষের যে রেনেসান্স গুলো আসে, বিভিন্ন চিন্তা আসে, মুক্ত চিন্তার যে উন্মেষ ঘটে, এবং আলটিমেটলি আমরা যখন বিজ্ঞানের দিকে তাকাই, যেমন বিজ্ঞানকেই ভরসা মনে করি। এই যে ক্রনোলজি, এটা হচ্ছে মানব ইতিহাসের ক্রনোলজি, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু আমরা যদি আবার অন্য একটা ইতিহাস দেখি, আমরা দেখবো যে মানুষের যে আধিপত্যবাদ, এক দেশ যে রোমানরা তাদের যে অন্য দেশকে দখল করার জন্য, গ্রিকরা অন্য দেশকে দখল করার জন্য, প্রত্যেকটা সভ্যতাতেই যে ক্রমাগত ভাবেই নানান কিছু ব্যবহার করে। প্রথম দিকে শুধুমাত্র সামরিক একটা আগ্রাসন ছিল, সেটা সামরিক আগ্রাসন ছিল। পরবর্তী পর্যায়ে ধর্মকে এরা যারাই ক্ষমতায় আছে তারা ধর্মকে ব্যবহার শুরু করে, এবং সেটা শুরু করতে যে ধর্মটাকে বিকৃত করে, ধর্মটাকে অশুদ্ধ করে ফেলে। এখন আসলে কোনো প্রতিষ্ঠানই নাই যেটা রিলিজিয়াস ইনস্টিটিউশন, যেটা রাজনীতির বাইরে। বিজ্ঞান এতদিন সবকিছুর বাইরে ছিল, বিজ্ঞান তার মতোই ছিল। কিন্তু আমার যেটা ভয়, বা যেটা আমি দেখছি, সেটা হচ্ছে যে সভ্যতার এই পর্যায়ে এসে, যখন আমরা একদম তুঙ্গে আছি, এই পর্যায়ে এসে রাজনীতি বিজ্ঞানকেও এনগালফ করতেছে, ধর্মকে যেভাবে কলুষিত করে ফেলছে, অলরেডি নাই আসলে। এবং আমার ভয় হচ্ছে যদি আমরা এখনই না থামাই, তাইলে হয়তো বিজ্ঞানকেও গ্রাস করে ফেলবে। তখন আসলে আমাদের যাওয়ার আর জায়গা নেই, যে আমাদের তখন আমরা কোথায় যাব? আমরা বিজ্ঞানও নিয়ে নিল, ধর্ম নিয়ে নিল। আমার কাছে মনে হচ্ছে এটি হচ্ছে আমাদের এখনকার সবচেয়ে বড় ক্রাইসিস। আমার মনে হয় আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, আমি টাইম রাখতে পারি নাই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি জানি না প্রশ্নোত্তরের কোনো সুযোগ আছে কিনা, যদি না থাকে তাহলে পরের পর্যায়ে যখন আবার কথা বলবো, তখন হয়তো দু একটা প্রশ্ন উঠে আসবে। আমি যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, আসলে খুব শুষ্ক আলোচনা হয়তো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং NABLS এর প্রতি আমার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির ভাই, মানে চমৎকার আলোচনা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এখানে আমাদের দুঃখের বিষয় যে সময় নেই, আমি খালি দু একটা মন্তব্য পড়েই আমি আনোয়ার ইকবাল ভাইকে স্টেজ দিয়ে দেব। উনি এরপরে সেমিনার পরিচালনা করবেন, আপনিও তাতে আছেন, আপনিও হয়তো এই উত্তরটা ওখানে দিয়ে দিতে পারেন। আমি খালি দু একটা কথা বলছি যে খায়রুল আনাম ভাই লিখছেন, খুব ডিটেল বিশ্লেষণ কবির ভাই, অনেক বৃদ্ধ হচ্ছি। মাহাতা আহমেদ লিখছেন,
great, wonderful and comprehensive compilation of information. দস্তগীর জাহাঙ্গীরের একটি প্রশ্ন ছিল যে টিকাটি আরএনএ কি ডিএনএ নির্ভর কিনা, আপনি এটা পরে সেমিনারে উত্তর দিয়ে দিতে পারেন। শাহিন ইসলাম লিখছেন one of the best comprehensive presentations I have seen. শ্যামচন্দ্র লিখছেন সবার উপর রাজনীতি তাহার ইত্যাদি, এবং সৈয়দ আহমদ লিখছেন ধন্যবাদ। আনোয়ার ইকবাল ভাই। আমি তো কিছু লিখতে পারি না, এই জন্য আমি মুখে বলি। হুমায়ুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আমাদের সাহিত্য সমাবেশে এই বিষয়ে বলবার জন্য। যে মনে মনে ভেবেছিলাম যে এটা ঠিক খাপ খাবে কিনা, আমি অত্যন্ত খুশি যে এটাকে আপনি এসেছেন এবং এমন একটু চমৎকার করে এটাকে সাহিত্য কেন জীবনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, যে আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। অসংখ্য ধন্যবাদ জ্যোতিদা, আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি সরাসরি আমাদের পরের পর্বে চলে যাব দীপেনদা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে আমাকে। আমাদের এখনকার সেমিনারের যে সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি, তাদের মধ্যে যাকে আমি দেখছি না সে হচ্ছে মোস্তফা তানিম। মোস্তফা তানিম এখানে গ্রুপে আছে। দীপেনদা, আপনি কি স্ক্রিনে নিয়ে আসবেন তাকে? আমি দেখছি। আজকের সেমিনারের বিষয়বস্তু আপনারা জানেন। আমাদের সেমিনারের আজকের বিষয়বস্তু হচ্ছে মহৎ সাহিত্য সৃষ্টিতে মহামারী ও অতিমারীর ভূমিকা। এখানে আমাদের সাথে যে চারজন এই সেমিনারে অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে ডাক্তার হুমায়ুন কবির ভাই একজন, এবং অন্যদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিবে। তাদের মধ্যে হুমায়ুন কবির ভাই ছাড়া আরো দুজনকে আপনারা স্ক্রিনে দেখছেন, তাদের নামও স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই আমি আর সেটা রিপিট করতে চাচ্ছি না। মোস্তফা তানিমকে খুঁজছিলাম, তিনি সেই মাত্র যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, যারা আমেরিকার পূর্বকুল থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের জানাচ্ছি শুভ অপরাহ্ন। আমেরিকা মহাদেশের অন্যান্য এলাকা থেকে এবং পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে যারা যোগ দিয়েছেন আমাদের সাথে, তাদের সকলকে জানাই শুভ সকাল ও শুভ সন্ধ্যা। আমরা যারা আজ এখানে আছি, আজ তারা আমাদের জীবনকালের সব থেকে দুর্বোধ্য একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দুর্বোধ্য বলছি এজন্য যে আজকের এই চলমান মহামারী আমাদের আচমকা একরাশ প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে করিয়ে দিয়েছে। মহামারী শব্দটি আমাদের অপরিচিত নয়। একটু আগে হুমায়ুন কবির ভাই ছিলেন, তিনি তার উপস্থাপনায় সেই হুমায়ুন ভাই, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমার ধারণা আপনি দেখিয়েছেন যে প্রায় 700 শতক থেকে মনে হয় আমরা মহামারী বা অতিমারীর সাথে পরিচিত, দুঃখজনকভাবে পরিচিত হতে শিখেছি। আপনি যখন কথা বলবেন, আপনি এইটাকে আবার শুদ্ধ করে দিতে পারেন আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি। মহামারী যদিও আমাদের অপরিচিত নয়, তবে মহামারী যেহেতু বহুরূপী, কখনো প্লেগ নামে, কখনো কলেরা নামে, কখনো বসন্ত, কখনো ফ্লু কিংবা পোলিও নামে আসে। এটাও হুমায়ুন কবির ভাইয়ের প্রেজেন্টেশন থেকে আমি চুরি করে বললাম, আসলে ঠিক নকল করে বলিনি, আসলে আমার কাছে লেখা ছিল এভাবেই বলবো বলে, কিন্তু হুমায়ুন কবির ভাই একটু আগে এটা বলেছেন। এই বিভিন্ন রূপ ধরে আসে বলে একে চিনে উঠতে আমাদের অনেক সময় লেগে যায়। মহামারীকে চিনতে পারার না পারার এই সমস্যার সমাধান খোঁজেন বিজ্ঞানীরা, হিসাব কষেন পরিসংখ্যানবিদেরা, ফায়দা লুটতে আসে ফড়িয়া ব্যবসায়ী আর রাজনীতিবিদেরা। এই সময়টাতে সাহিত্যিকেরা কি করেন? বাদবাকি জনসাধারণের মতো তারাও অসহায় বোধ করেন হয়তো, কিন্তু তারা দিশেহারা হন না। নিজেদের লক্ষ্য থেকে সরে না গিয়ে তারা আশপাশের চরিত্রগুলিকে পর্যবেক্ষণ করতে থাকেন, লিপিবদ্ধ করতে থাকেন চলমান ঘটনা প্রবাহ। তারপর সেগুলিকে কলমের আঁচড়ে সাজিয়ে গড়ে তুলেন সাহিত্য। এই প্রক্রিয়াটি অধুনাকালের একটি ধারা শুধু নয়, সেই খ্রিস্টপূর্ব 800 বছর আগে লেখা হোমারের ইলিয়াড থেকে 16 শতকে লেখা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট, 20 শতকের মাঝামাঝি লেখা আলবার্ট কামুর প্লেগ সহ যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রচিত অজস্র সাহিত্যে তারই প্রমাণ মেলে। আমাদের নিজস্ব সাহিত্য অঙ্গনে তাকালে দেখি বঙ্কিম থেকে রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র থেকে জহির রায়হানের লেখায় সেভাবেই মহামারীর নানা চেনা অচেনা ছবি ফুটে উঠেছে। চেনার সাথে অচেনা শব্দটি ব্যবহার করলাম কারণ সাহিত্যিকেরা এই অচেনা ছবিগুলিকে শুধুমাত্র সাম্প্রতিক বা ফেলে আসা পারিপার্শ্বিকতায় বর্ণনা করেন তা নয়,
তারা বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনীতে ভবিষ্যতের ক্যানভাসও ব্যবহার করেন। কেবল ভূমিকা দেওয়ার বাইরে এর চেয়ে বেশি বলা দায়িত্ব আমার নয়। আজকের সেমিনারে আমাদের সাথে যারা আছেন তারা বলবেন এসব নিয়ে। অতএব শ্রোতা দর্শকদের আর অপেক্ষা করিয়ে না রেখে আমি সরাসরি সেখানেই চলে যাচ্ছি। তার আগে আমি মূল আলোচকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথম পরিচয় করিয়ে দিই ডাক্তার হুমায়ুন কবিরের সাথে। আপনারা যারা ঠিক আমাদের এই পর্বের আগের পর্বটি মিস করেছেন তাদের জন্যই বলছি। যারা আমাদের সাথে তখন থেকে ছিলেন তারা ডক্টর হুমায়ুন কবিরকে চেনেন। হুমায়ুন কবির পেশায় একজন চিকিৎসক। পেশাগত পড়াশোনা সিলেট মেডিকেল কলেজ, ঢাকা মহাখালী বক্ষব্যাধি ইনস্টিটিউট, লন্ডন, নিউ ইয়র্ক, বস্টন ও সান অ্যান্টোনিওতে স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ। কিশোরকাল থেকে লেখালেখি করেন। এ পর্যন্ত বই বেরিয়েছে 10টি, তার 4টি কলকাতা থেকে পুনঃপ্রকাশিত। ঘুমুন নামে একটি বাংলা ভাষায় প্রকাশিত আন্তর্জাতিক মানের সাহিত্য ম্যাগাজিন প্রকাশনার সাথে জড়িত। আমেরিকা ও বাংলাদেশের অসংখ্য জনহিতকর প্রকল্পের সাথেও তিনি জড়িত। ডাক্তার হুমায়ুন কবির, আপনাকে স্বাগত। এরপর ফারহানা আজিম শিউলি। শিউলি লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। পরে উচ্চতর শিক্ষার জন্য ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। তিনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সেই সাথে লেখালেখিও করেন। সেই সূত্রেই আমাদের সাথে শিউলি এসেছেন। এ পর্যন্ত তার 3টি অনুদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। শিউলি, আপনাকেও স্বাগতম। আচ্ছা, আমাকে একটু মাইক্রোফোনটা টেস্ট করে নিয়ে সুযোগে ধন্যবাদ। আমাকে নিশ্চয়ই। শোনা যাচ্ছে কি? অবশ্যই আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যাচ্ছি মোস্তফা তানিমের সাথে পরিচয় করিয়ে দিতে। মোস্তফা তানিম একজন লেখক এবং কলামনিস্ট। দীর্ঘ 3 দশক ধরে তিনি লেখালেখি করছেন। তার লেখার মধ্যে গল্প, কবিতা, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, সায়েন্স ফিকশন এবং নন ফিকশন রয়েছে। শিশু সাহিত্যেও তার বলিষ্ঠ বিচরণ। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 15। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী, বর্তমানে ভার্জিনিয়ায় বসবাস করছেন। পেশায় তথ্য প্রযুক্তিবিদ। মোহাম্মদ ইরফান আমাদের আরেকজন আলোচক এই অনুষ্ঠানে। বাট ইরফানকে আপনারা সবাই চেনেন। উনি আমাদের এই তৃতীয় বিশ্ব সাহিত্য সমাবেশ এবং আগের দুটো, প্রথম এবং দ্বিতীয়, সবগুলিতেই মূলত এই অনুষ্ঠান সঞ্চালনা এবং পরিবেশনার হালটি ধরে থাকেন। কিন্তু এর বাইরে তার যে পরিচয় তিনি খুব ছোট্ট করে আমাদেরকে বলার জন্য পাঠিয়েছেন, সেটা হচ্ছে মোহাম্মদ ইরফান সাহিত্যানুরাগী, গল্পকার। ইরফানের জন্ম চট্টগ্রামে, থাকেন ক্যালিফোর্নিয়ার উত্তরে এলগ্রোভ শহরে। ইরফানের কাজ কলোরাডোর ডেনভার বিশ্ববিদ্যালয়ের সাথে বৈশ্বিক আর্থ-সামাজিক প্রাকৃতিক ব্যবস্থাদি তার গবেষণার বিষয়বস্তু। এই হলো পরিচয়। এখন আমরা সরাসরি আলোচনাতে চলে যাব। আলোচনার আগে যে যারা শ্রোতা দর্শক এবং আমাদের আলোচনায় অংশগ্রহণকারী যারা আছেন সবার সুবিধার্থে একটু বলে দেই, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে প্রথম পর্বে, আলোচনাটি 3টা পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমরা এক একজন আলোচক 5 মিনিট করে কথা বলবেন। একটু যদি ওভারফ্লো করে 1 মিনিট, সেটা আমরা ম্যানেজ করে নিতে পারবো। এটা একটু জানিয়ে রাখলাম, আপনারা লক্ষ্য রাখলে ভালো হয়, কারণ কারো আলোচনার মাঝখানে আমি থামিয়ে দিতে চাই না। দ্বিতীয় পর্বে থাকছে দর্শক শ্রোতাদের কাছ থেকে যে প্রশ্ন আসবে তার সেগুলি আমি আলোচকদের কাছে তুলে ধরবো এবং তারা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং সব শেষের পর্বে আলোচকেরা সমাপ্তি বক্তব্য হিসাবে 2 মিনিট করে সময় পাবেন। এতে বলে আমি ডাক্তার হুমায়ুন কবিরের হাতে মাইক্রোফোন তুলে দিতে চাই। কবির ভাই, আপনি আপনার ঠিক আগের পর্বে যতগুলি বিষয় নিয়ে আলোচনা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে সাহিত্য বিষয়টাকে আপনি একটু সামলে রেখেছেন, ওখানে আনেননি। রাজনীতিবিদদের এনেছেন, বিজ্ঞানীদেরকে এনেছেন, চিকিৎসকদেরকে এনেছেন। সো সাহিত্য আপনি নিশ্চয়ই আমাদের এই আলোচনাতে কথা বলবেন বলে আনেননি। আমি আপনাকে বলতে চাই যে আপনার আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু সাহিত্য নয়, সাহিত্যের মধ্যে আমরা আমাদের টাইটেলে যে শব্দটা ব্যবহার করেছি মহৎ সাহিত্যকে কেন্দ্রবিন্দুতে রেখে আপনার আলোচনাটা শুরু করেন। হুমায়ুন ভাই, আপনার হাতে মাইক্রোফোন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যাই হোক, প্রথমে শুরু করার সুবিধা অসুবিধা দুটোই আছে।
হ্যাঁ, তবে আপনি যেই টপিকটা স্পেসিফাই করে দিলেন তাতে সুবিধাই হলো। মহৎ সাহিত্য, যদি আমি সাহিত্যে অতিমারীর ভূমিকা, এই টপিকটা একটা সুন্দর এবং ব্রড টপিক। কিন্তু আমি যদি ওরকম এটা অ্যাড্রেস করতে চাই যে মহৎ সাহিত্যে অতিমারীর ভূমিকা, এই মহৎ অ্যাডজেক্টিভটা সামনে আসার কারণে এটা হয়ে যাবে বা এটা হয়ে উঠে একটা একাডেমিক ডিসকাশন, যে আমি কোন সাহিত্যটাকে মহৎ সাহিত্য বলবো, কোন প্রেক্ষিতে বলবো, এবং সেটা আপেক্ষিক নাকি ধ্রুব। একটা মহৎ সাহিত্য চিরকালই মহৎ, নাকি ওই সময়ের জন্য, ওই সমাজের জন্য মহৎ, ইত্যাদি প্রসঙ্গ উঠে আসবে। তো যাই হোক, আমি যেটা বলবো এখন খুব সংক্ষিপ্ত ভাবেই, মিনিট 4 হয়তো আমি সময় নেব। সাহিত্যের যে উপকরণ, তার ভিতরে আমার কাছে মনে হয় যে একটা আছে অবজারভেশন, যে আমরা আমাদের যে দেখা, সেই শুধু দেখা না, দেখা শোনা, যেটাকে আমি একত্র করে বলবো অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা। তারপরে থাকে একটা উপলব্ধির বিষয়, যে আমি শুধু জানলেই হলো না, দেখলেই হলো না, আমার অভিজ্ঞতা থাকলেই হলো না, আমার একটা উপলব্ধি। যেমন উপলব্ধির ভিতরে তখন এটা খানিকটা যে মনোগত ব্যাপার, যে আমার সিনথেসিসটা কিরকম হয়। এবং আলটিমেটলি সাহিত্য মানে তো হচ্ছে প্রকাশ। আমি যদি আমার মনের ভিতরে একটা চিন্তাই থাকে, আমি যদি এটা নিয়ে কথা না বললাম, তখন সেটা সাহিত্য কিনা। আরো একটা একাডেমিক ডিসকাশন হতে পারে যে আমি যদি এটাকে লিখিত আকারে না প্রকাশ করি, শুধু কথা বলি, তাইলে সেটা সাহিত্য কিনা। এই প্রশ্ন আমি তুলতেই পারি, যে একজন সুন্দর জীবন দর্শন নিয়ে কথা বলে যাচ্ছেন, গল্প বলে যাচ্ছেন, কিন্তু তিনি সাহিত্যিক কিনা। তিনি কথক বটে, আমরা জানি, ওরাল ট্রেডিশন আছে ইত্যাদি, কিন্তু এটা লিপিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত সেটা সাহিত্য। এগুলো হচ্ছে একাডেমিক ডিসকাশন। কিন্তু আজকের আপনার যে প্রথম প্রসঙ্গে যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে অতিমারী তো একটা মানবিক একটা অভিজ্ঞতা। যেটা সেখানে ট্র্যাজেডি আছে, সেখানে কনফ্লিক্ট আছে, এবং জীবনের চলার পথে যত অনুষঙ্গ সবগুলোই আছে। এবং সে কারণে এটা অত্যন্ত সমৃদ্ধ একটা অভিজ্ঞতা। তারপরের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে অতিমারীর সাথে আছে মৃত্যু, সাথে আছে কষ্ট, দুঃখ, এবং সেগুলোর কারণে আমাদের যে উপলব্ধিটা, সেটা আরো পুরখা উপলব্ধি। এবং আমি যদি দুটোকে একত্র করি, যে একটা দুর্যোগ নেমে আসলো, আমাদের বলাই যায় যে বিভিন্ন দেশে যখন যুদ্ধকালীন অবস্থা, এবং প্রাসঙ্গিকভাবে বলবো যে পৃথিবীর বস্তুত সবগুলো নাও হয়ে থাকে, একটা বিশাল অংশ সাহিত্যের, এবং যদি আমি এখানে কোটেশন মার্ক দিয়ে বলি, মহৎ সাহিত্যের যে উপজীব্যতা, যুদ্ধই হচ্ছে সেই সব বড় বড়, আমরা যেসব সাহিত্যগুলোকে কালোজয়ী সাহিত্য হিসেবে দেখি, কোনো না কোনো ভাবে যুদ্ধ। যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস, যুদ্ধ মানেই হচ্ছে কষ্ট, দুঃখ, মৃত্যু। অতিমারী আসলে সেটাকে ডুপ্লিকেট করে। যে কারণে আমি যদি বলি যে একটা ভালো সাহিত্য, কালোজয়ী সাহিত্য রচনা করার ক্ষেত্র দরকার, তাইলে আমাদের যে অতিমারীকালীন যে সময়টা, সেই সময়টা আসলে অত্যন্ত যৌক্তিকভাবেই সাহিত্যের উপকরণ। এখন কথা হচ্ছে যে উপকরণ হলো একটা ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে আমার প্রকাশ, যে আমি দেখি কিনা, যে এই এই বিষয়গুলোকে উপজীব্য করে সাহিত্য তৈরি হচ্ছে কিনা। হচ্ছে আসলে আমরা পিছন দিকে তাকালে, আমি আমার পরে তো আরো বক্তা আছেন এবং একই টপিক নিয়ে বলবেন, কাজে আমি প্রথমেই ভারাক্রান্ত করবো না, সবাই নিশ্চয়ই কোট করবেন বিভিন্ন। আমি শুধুমাত্র জেনারেলি বলবো যে ইতিহাসের বিভিন্ন সময়ে যে যখন অতিমারী হয়, যে প্যান্ডেমিক, শুধুমাত্র প্যান্ডেমিক না, এপিডেমিক অর লোকালাইজড যে একটা কন্ডিশন, যেখানে ডিজিজ একটা সিচুয়েশন থাকে, এইগুলো নিয়ে সাহিত্য, ভালো ভালো সাহিত্য বেশ আছে। এবং শুধু সাহিত্য না, আমি আসলে আরেকটা লেকচারের জন্য
আমি আর্ট খুঁজে বেড়াচ্ছিলাম, যে পুরো লেকচারটাই ছিল আর্টের উপরে, যে এই বিভিন্ন প্যান্ডেমিক বা এইসব সময়ে যে আর্টগুলো খুবই ব্রিলিয়েন্ট ওয়ার্ক, যে একদম মিডিভাল টাইম থেকে শুরু করে এমনকি এখনকার যে কোভিড এর উপরে কিন্তু সার্চ দিলেই দেখবেন যে প্রচুর আর্ট চলে আসছে। আই এম শিওর যে বইগুলো ভলিউমিনাস আকারে লেখা হবে, বিভিন্ন ধরনের বই বিভিন্ন সময়। সো আমি মনে করি যে অতিমারীর এই অভিজ্ঞতা এবং এই সময়টা আসলে আমাদের একটা সার্বিক সময়ের ভেতরে একটা নির্দিষ্ট সময়কে প্রতিফলিত করে, এবং এই সময়ের ভিতরে শুধুমাত্র ব্যক্তিগত যে কষ্ট দুঃখ তা না, সামাজিক কষ্ট দুঃখ। এবং এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই একটু আগে যেটা অন্য টপিকে বললাম, বিজ্ঞানের সাথে যে রাজনীতির যে সম্পর্কটা, এটাও কিন্তু একটা উপযোগ্য বিষয়। এই সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এর চেয়ে ভালো উপযোগ্য বিষয় হতে পারে না, এবং এটা অতি অবশ্যই মহৎ সাহিত্যের একটা উপকরণ। আমার মনে হয় আমার টাইম শেষ, তো এখানে থামি, বাকিদের কথা বলার সুযোগ দিই এবং পরে আবার ব্যাক করতে পারবো। আর যদি কোনো কাউন্টার প্রশ্ন থাকে আপনার, আপনি করতে পারেন। অবশ্যই, ধন্যবাদ হুমায়ুন ভাই, আপনি একদম সময় খুব সাংঘাতিকভাবে মেনটেন করেছেন, এই জন্য স্পেশাল ধন্যবাদ। হ্যাঁ, আমরা আপনার কথা আরো শুনতে চাই এবং সেটাতে ফিরে আসব, কিন্তু আমি এখান থেকে চলে যেতে চাই ফারজানা আজিম শিউলির কাছে। শিউলি, আমরা তো হুমায়ুন ভাইয়ের কথা শুনলাম, হুমায়ুন ভাই তার কথাতে আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে যে যুদ্ধ কিংবা মহামারী কিংবা অতিমারিতে আমরা যে ইমোশনের ভিতরে ঢুকে যাই, সেই ইমোশনটাকে অবজার্ভ করা এবং সেটাকে প্রকাশ করা হচ্ছে সাহিত্যিকদের দায়িত্ব। তো আপনি এই সম্পর্কে কি মনে করেন এবং আপনি কিভাবে ব্যাপারটাকে দেখেন, আমাদেরকে যদি বলেন। ধন্যবাদ ইকবাল আপনাকে। যে জিনিসটি বলেছেন সেটি হচ্ছে, আমি যদি বলি যে অনেকভাবে প্রণোদনা দেয় অতিমারী বা মারিকাল বা মহামারী, সেটি একটি জায়গা, আবেগগত দিকটি। আমি আরেকটি জায়গার উপর আলোকপাত করতে চাই। মহামারীকে আমি একটি বাক্যে বললে আমার কাছে সবচেয়ে প্রথমে যে জিনিসটি চোখে আসে সেটি হচ্ছে যে এটা আমার কাছে রিমাইন্ডারের মতো মনে হয়। কেমন? যেমন স্বাভাবিক সময়ে সমাজে যে অশুভের ইঙ্গিতগুলো লুকিয়ে থাকে, প্রচ্ছন্ন থাকে বা ধামাচাপা পড়ে থাকে, এখানে পারস্পরিক সম্পর্ক আছে, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া আছে, কিন্তু এই যে সামাজিক অসাম্য, পারস্পরিক সম্পর্ক, জটিলতার জায়গা, পরিবেশের সঙ্গে বন্ধুসুলভ আচরণ, এই বিষয়গুলো মহামারী কালে উদম হয়ে যায়। হ্যাঁ, এবং সমাজের প্রকৃত চেহারাটা বের হয় তখন। সৌহার্দ্যের চেয়েও আমি মনে করি যে টিকে থাকার যে প্রাণী সুলভ লড়াই দেখা যায় অতিমারী কালে, সেটি খুব লক্ষণীয়। এবং স্বাভাবিক সময় যা অবিশ্বাস্য, মারিকালে মানুষের শেষ বেপরোয়া স্বরূপ স্বভাবও কিন্তু বেরিয়ে আসে। এটা অনেকটা বনে আগুন লাগার মতো, আমি যদি উপমাটা দিই, যে স্কেলটা অনেক বড় স্কেলে, সব পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, তারপর আবার নতুন করে বৃক্ষ জন্মাচ্ছে। সেই রকম একটা মারি থেকে আরেকটা মারির ইতিহাস যেন মানুষের এক একটা সভ্যতার ইতিহাসও, সেইভাবে আমি যদি কানেক্ট করি। এখানে মারির সঙ্গে আমি যুদ্ধের কথাও একটু বলতে চাই, বিশেষ করে দুটো সময়কালে, যুদ্ধ এবং মারিকালে মানুষের সমস্ত অনুভূতিগুলো, ভালো মন্দ, পাশবিক মানবিক দুই এর তীব্রতর প্রকাশটা ঘটে শুধুমাত্র এই দুই সময়ে কিন্তু মূলত। এবং নিরাপত্তাহীনতা মানুষের পাশবিক বৃত্তিগুলো কিন্তু অনেক বেশি এক্সপোজড হয় এই মারিকালে। এবারে আসি মারির সঙ্গে সাহিত্যের ব্যাপারটা, এই বিষয়টা কেমন করে সাহিত্যিকরা নিচ্ছেন। আমরা তো জানি যে সাহিত্যিকদের কাজই হচ্ছে মানুষের মননের, সমাজের সংবেদনশীলতার জায়গাটা নিয়ে নাড়াচাড়া করা। ফলে মহামারী অতিমারীকে সামনে এনে সাহিত্যিকরা সমাজের মূলে সেই আঘাতটা হানেন। যেমন সমাজের যেই অসঙ্গতি, অসাম্য, হ্যাঁ, যেগুলোর কথা আমি ইতিমধ্যে বললাম, সেই জিনিসগুলো ওরা মারিকে আশ্রয় করে সেই বার্তাগুলো দেন। ফলে মহামারী বরাবরই সাহিত্যিকদের খোরাক দেয়, লেখার যোগান দেয় এই বিষয়টাকে কেন্দ্র করে। মহামারী একটা গুড পয়েন্ট বলা যায়, আমি বলি সেই অর্থে। এবং আমি যদি একটু বাড়িয়ে না বলি, আমার মনে হয় যে মহামারীর পাটাতন সবচেয়ে সংবেদনশীল সাহিত্যের জন্ম দেয়, শুধুমাত্র মহৎ না, সবচেয়ে সংবেদনশীল সাহিত্যেরও জন্ম দেয় মহামারী বা অতিমারী বা মারি। ফলে কারণ আমি আগেই বলেছি যে অনুভূতির তীব্রতা উন্মোচনের সময়কাল কিন্তু মারি এবং যুদ্ধ, এই দুই সময়ে। এবার উদাহরণে আসি, আমি বইটি একটু আপনাদের দেখাই, আলবেয়ার কামুর দ্য প্লেগ, যার কথা ইতিমধ্যে
হুমায়ুন ভাই বলেওছেন যে করোনা প্যান্ডেমিকের চলমান বাস্তবতার একদম শুরু থেকেই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আমরা জানি যে সাহিত্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী আলজেরীয় লেখক আলবেয়ার কামুর ক্লাসিক উপন্যাস দ্য প্লেগ। প্লেগের গল্পটা আমি আর বলবো না, শুধু এইটুকু বলি যে আলজেরিয়ার উপকূলের ফ্রান্সের বন্দর ওরাওতে এক গত শতকের 40-এর দশকের কোনো এক সময়ে অতর্কিতে যে প্লেগের সংক্রমণ ঘটে এবং সেই সময় যে মানুষের যে মারণঘাতী রোগকে কেন্দ্র করে সংকট, ভীতি, মোকাবেলা এবং অন্যদিকে ডাক্তার রিওর অসমসাহসিক সংগ্রাম। এখন ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমরা করোনা কালেও খুব শুনছি যে স্বাভাবিক জীবনে ফিরবো, নিও নরমাল, নূতন স্বাভাবিকতায়। কিন্তু আলবেয়ার কামু তার প্লেগ উপন্যাসে এই ওরাও শহরের ভোগবাদী মানুষের যান্ত্রিক জীবন সামনে এনে দেখাচ্ছেন আমরা কি আসলে স্বাভাবিক, মারি কালে কি আমরা অস্বাভাবিক জীবনটা যাপন করি, নাকি আমরা মূলত অস্বাভাবিক কোট এন্ড আনকোট অশুভ একটা জীবনই আমরা যাপন করে আসছি, একটা ভোগবাদী একটা যান্ত্রিক জীবন যাপন করে আসছি। যেমন ওরাও শহরবাসীদের তিনি দেখাচ্ছেন যে সেখানে মানুষ শুধু টাকার পেছনে দৌড়ায়, তারা পরিবেশ বান্ধব আচরণ করেন না। এবং ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখবেন এই প্লেগের প্রথম পাতাতেই কামু বলছেন যে শহরটা উপকূলবর্তী, কিন্তু শহরটা সমুদ্রের দিকে পিঠ দেয়া, এটি কিন্তু খুব প্রতীকী ব্যঞ্জনা আছে। হ্যাঁ, আমরা লাভ ইন দ্য টাইম অফ কলেরাতেও কিন্তু একই জিনিস পাই যে সেটি উপকূলবর্তী ক্যারিবীয় উপকূলের শহর, কিন্তু সেখান থেকে বর্জ্যের দূষিত গন্ধ ভেসে আসছে, হাওয়া বিষাক্ত। এই যে আমাদের করোনা অতিমারি কালেও কিন্তু পরিবেশের এই বিপর্যয়গুলো খুব সামনে এসেছে। তো রাতারিও বলে একটা আমার খুব প্রিয় চরিত্র বইটি, সে একটি জায়গায় বলছে আমরা আসলে সবাই প্লেগাক্রান্ত, এবং ডাক্তার রিওর মুখ দিয়েও বার করছেন কথাগুলো, যেই রিও হচ্ছে আলবেয়ার কামুরই অল্টার ইগো আমরা বলতে পারি। তো যাই হোক, প্লেগ মহামারী গল্পটা দিয়ে কামু এই সমাজের অসঙ্গতি এনেছেন, মানুষের সম্পর্কে মিথস্ক্রিয়া এনেছেন, পরিবেশের প্রতি আমাদের মিথস্ক্রিয়া এনেছেন। একই সঙ্গে অতিমারিকালে মানুষের মধ্যে যে সমস্ত পাশবিক স্বরূপ আসে, সুযোগ সন্ধানী যে স্বরূপ, সেটি উন্মোচন করেছেন। একই সঙ্গে তিনি মারিকালে একটি খুব উল্লেখযোগ্য ব্যাপার, সাম্প্রদায়িকতার যে উত্থান ঘটে, যে ডিমোনাইজ করি আমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে, সেই জিনিসগুলো কিন্তু খুব চমৎকার করে এনেছেন। এরপরে খুব ছোট্ট করে 3টা কাজের নাম বলতে চাই। একটি হচ্ছে হোসে সারামাগোর, পর্তুগিজ লেখক হোসে সারামাগোর দ্য ব্লাইন্ডনেস, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউড। লাভ ইন দ্য টাইম অফ কলেরাতে আমি প্রথমে বলেছি শুধু পাশবিক না, মানবিক দিকটারও চরম উন্মোচন ঘটে, এবং 19বিংশ শতাব্দীর শেষার্ধ থেকে 20 শতকের প্রথমার্ধের গল্পটা ক্যারিবীয় শহরের এক উপকূলের স্প্যানিশ উপনিবেশ থেকে সদ্য মুক্ত কিন্তু উদারপন্থী ও রক্ষণশীল দলের যুদ্ধে দ্বন্দ্বে অর্ধ শতাব্দী ধরে ক্ষতবিক্ষত এক শহরকে, যেখানে মহামারী কলেরা জীবনে নিত্য অনুষঙ্গ, সেইখানে এই বৈরী আবহাওয়ায় ফ্লোরেন্টিনো আরিজা ও ফার্মিনা দাজার চিরন্তন বিশ্বস্ততা ও অন্তহীন ভালোবাসার অবিস্মরণীয় গল্প শোনান মার্কেস আমাদের। 100 ইয়ার্স অফ সলিটিউডে এটি প্রতীকী মারি, একটি অদ্ভুত মারি, নিদ্রাহীনতা, স্মৃতিহীনতার মারি, কিন্তু এই মারি দিয়ে এবং যুদ্ধকে মেটাফরিক্যালি ব্যবহার করে যেটা করছেন মার্কেস, তিনি ওই সমাজের কিন্তু অসঙ্গতিগুলোই সামনে এনেছেন অনেকটাই। পাশবিকতা মানবিকতা দুই। আমি একটু অন্য একটা লাইন বলি, নজরুলের মৃত্যু ক্ষুধা ঠিক মারি নিয়ে লেখা না হলেও তিনি দেখাচ্ছেন যে ক্ষুধার তাড়নায় মানুষ এমন সবকিছু করছে যা মানুষ স্বাভাবিক সময়ে লুকায়, অথচ এটাই কিন্তু মানুষের চরিত্র। কামও কিন্তু তাই দেখাচ্ছেন। হোসে সারামাগোর ব্লাইন্ডনেস এক অদ্ভুত অন্ধত্বের মারি আমরা দেখতে পাই, সেখানে সবাইকে এক জায়গায় আটকে রাখা হয়, তারপরেও মারি ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কুল কিনারা না পেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় শরণাপন্ন হয়, এবং শেষ অবধি এক কর্নেলি সিদ্ধান্তে পৌঁছায় যেহেতু অন্ধ চোখই কেবল রোগটা ছড়ায়, তাই সবচেয়ে ভালো হলো অন্ধ হওয়া মাত্র চোখটাকে লক্ষ্য করে গুলি ছোড়া। দেখুন কি অদ্ভুত পরিহাস সারামাগোর, কি চমৎকার করে উনি বলছেন অন্ধ মানুষের চেয়ে মৃত মানুষ ভালো। কি ভয়ানক আর নিদারুণ পরিহাস। এবং উপন্যাসের একেবারে অন্তিমে দৃষ্টি পেতে শুরু করে শহরবাসী, তখন পাঠকের কাছে শেষ পরিহাসটা ছুড়ে দেন এই অন্ধত্বের মারিকে আশ্রয় করে সারামাগো। তিনি বলান চরিত্রের মুখ দিয়ে যে আসলে কেউ কখনো অন্ধ হয়ে যায়নি, আপনারা খেয়াল করুন কথাটা, বলছে বরাবর তারা অন্ধই ছিল, অন্ধ কিন্তু দেখতে পায় এমন আর কি, আর অন্ধ যারা দেখতে পায় তারা তো আসলে কিছুই দেখে না। কামু কিন্তু এই সমাজের কথাই বলেছেন। হ্যাঁ, তো কামুর প্লেগের শিশুও সুদিন আসে, কিন্তু যে ইঙ্গিতটা কামু দিচ্ছেন সেখানে ডাক্তার রিও বলছে যে আবার হয়তো এমন দিন আসবে যখন দুর্ভাগা মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্যই মারি ঘুম থেকে জেগে উঠে তার বাহন ইঁদুরগুলোকে জাগিয়ে তুলে আবার কোনো আনন্দমুখর শহরের পথে ঘাটে মরতে পাঠাবে। আমি শেষ দিকে চলে এসেছি। আমার খুব প্রিয় একটা কাজ, দীপেন ভট্টাচার্যের সঙ্গে আমি এই কাজটা করেছি। এটা হচ্ছে দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ,
এডগার অ্যালান পোর রূপকধর্মী গথিক মাস্টারপিস। এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি দিয়ে আমি আলোচনাটা শুরু করেছি, এই গল্পে লাল মৃত্যু নামে পরিচিত ভয়ঙ্কর এক প্লেগ মহামারীর ভয়াবহতার কাছে কয়েকটি বিষয়। এক নাম্বার হচ্ছে সাধারণ মানুষের অসহায়তা, যেটি আমরা এই করোনা অতিমারিকালে কিন্তু দেখেছি। দ্বিতীয়ত, মহামারীকালে প্রকটভাবে দৃশ্যমান ধনী দরিদ্রের বৈষম্য। তৃতীয়ত, সুবিধাবাদী শাসকের যে স্বার্থপর অমানবিক চরিত্র। এবং সবশেষে, মহামারী যে ধনী দরিদ্রের বাছবিচার করে না, ধনীরাও এর শিকার হয় এবং মৃত্যু যে অমোঘ সেটিও উচ্চারিত হয়েছে। আমি একেবারেই শেষে চলে এসেছি। এখানে গ্রামের সেই অঞ্চলের রাজ্যের অর্ধেক লোক যখন নিশ্চিহ্ন হয়ে যায়, তখন যুবক প্রসপেরো তার নির্বাচিত সভাসদদের নিয়ে একটি সুরক্ষিত দুর্গ প্রাসাদে চলে যান। বাইরে কিন্তু তখন চলছে তাণ্ডব, সাধারণের কথা ভাববার তার সময় নেই। একদিন মুখোশ নাচের সময় সেখানে দীর্ঘদেহী এক আগন্তুক কাফনের কাপড়ে পরে তার ইয়েতে রক্ত ছিটানো সবাইকে মারির কথা স্মরণ করিয়ে দেয় এবং সে একে একে সবাইকে হত্যা করে। সুরক্ষিত দুর্গ লাল মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। নগরে আগুন লাগলে যে দেবালয় টেকে না, একইভাবে মারি যে দেবালয়ের পরোয়া করে না, সেই গল্প আমরা পাই এই মাস্ক অফ দ্য রেড ডেথে। আমি একদম শেষে বলছি, এই প্লেগ, এই কলেরা, এই স্মৃতিভ্রম, নিদ্রাহীনতা বা এই অন্ধত্ব বা এই লাল মৃত্যু বা এই করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় তোমরা আসলে স্বাভাবিক জীবনটি যাপন করছো না, তোমরা পরিবেশের প্রতি বন্ধুসুলভ না, তোমরা অস্বাভাবিক। মারিকালটা বরং সামনে নিয়ে আসছে তোমরা যে অস্বাভাবিক, তোমরা যে স্বাভাবিক নও। হ্যাঁ, এবং যেখানে তোমরা টাকার পেছনে ছোট, পুঁজিবাদী যে সমাজে সাম্য নাই, যেখানে অসম দারিদ্র্য, যে সমাজে মানুষ শুধুই যান্ত্রিক এক ভোগবাদী জীবন যাপন করে, ফলে প্লেগ বা কলেরা বা করোনা ভাইরাস একটা রিমাইন্ডার হয়ে আসে। এবং সাহিত্যিকরাই সেই মানুষ যারা সেসব তুলে আনেন নানা মহান সাহিত্যে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিউলি, চমৎকার আলোচনা। এবং এই আলোচনার মধ্যে থেকে যে কথাটা উঠে এসেছে এবং আমি অ্যাকচুয়ালি যে কথাটা ধরেছি সেটা হচ্ছে যে মানে মহান সাহিত্য বা মহৎ সাহিত্যের ভেতরে মানুষের অনুভূতি, ইমোশন এবং মানুষের দুর্ভোগ, সেটাকে একটা চরিত্রের ভেতর দিয়ে ফুটিয়ে তোলাটা যে সাহিত্যিক সেটাকে ঠিকভাবে করতে পারেন, তার সেই কর্মটাকেই মহৎ সাহিত্য আমরা বলতে পারি। এবং এই কথাগুলি শুনতে খুব ভালো লাগলো, কারণ আমি নিজে যখন মহৎ সাহিত্য কি সেটা নিয়ে ভাবছিলাম, আমি আসলে খুব বেশি দূর যেতে পারিনি। এবং এটা নিয়ে আমরা সেমিনারের আগে যখন সেমিনার নিয়ে আলোচনা করছিলাম হুমায়ুন ভাইয়ের সাথে বা আপনার সাথে কিংবা ইরফান বা তানিমের সাথে, আমি বারবার এই কথা বলেছি যে আমি মডারেটর, কিন্তু মহৎ সাহিত্য ডিফাইন করতে আমার সমস্যা হচ্ছে। মহৎ সাহিত্য খুব রিলেটিভ টার্ম, আমি যেটাকে মহৎ বলবো সেটাকে আপনি মহৎ নাও বলতে পারেন, আর একজন পাঠক খুব আমার কাছে যেটা খুবই বাজে লাগে সেটাকে মহৎ বলতে পারে। তো মহৎ সম্পর্কে ভালো ধারণা পাচ্ছি আপনার কাছ থেকে এবং হুমায়ুন ভাইয়ের কাছ থেকে পেলাম। তানিমের কাছে যাচ্ছি। তানিম, মোস্তফা তানিম মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখেন এবং সাহিত্য অঙ্গনে বৈজ্ঞানিক কল্পকাহিনীর খুব সদর্প পদচারণা রয়েছে। এবং এই মহামারী অতিমারী নিয়ে বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রচুর লেখা হয়েছে। কারণ আমরা এতক্ষণ যে সাহিত্য নিয়ে কথা বলেছি সেগুলি হচ্ছে যে আমাদের ইমিডিয়েট পাস্ট বা কারেন্টলি যেটা চলমান ঘটনা প্রবাহ নিয়ে যে সমস্ত সাহিত্য রচনা করা হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। তো মোস্তফা তানিম যেহেতু বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখেন এবং উনি প্রচুর পড়াশোনা করেন, আমি তার কাছ থেকে মহামারী অতিমারী কিভাবে সায়েন্স ফিকশনে এসেছে সেটা শুনতে চাই। এবং একটা শুধু কথা আমি মোস্তফা তানিমকে এটা বলতে চাই যে আপনি যখন কথা বলবেন আপনি যদি চলচ্চিত্রের বিষয়টাকে নিয়ে আসেন, কারণ সায়েন্স ফিকশন চলচ্চিত্র ব্যাপারটা সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা অনেকেই যারা ভিজুয়াল লিটারেচার দেখি আমরা চলচ্চিত্রের মাধ্যমে, সেখানে আমরা এইসব অতিমারী মহামারীর সাথে আমাদের এখনকার এই যে প্যান্ডেমিক যেটা চলছে কোভিড-19, এটার সাথে চলচ্চিত্র আমাদেরকে বেশ অনেক বছর আগে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা কতজন সেটা খেয়াল করেছি সেটা আমি যাচ্ছি না, আপনি এটা নিয়ে কথা বললে খুব খুশি হব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ইকবাল এবং আয়োজকদের আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
প্রথমেই আমাকে সায়েন্স ফিকশন সম্পর্কে বলতে বলেছেন, আমি একটু সামান্য একটু বড় ক্যানভাসে বলতে চাই। সায়েন্স ফিকশন সম্পর্কে বলবোই যে একদম প্রথমে শুরু করি যে এই মহামারী লকডাউনের সময় আমি একটা বই লিখেছি, বইটার প্রচারও হয়ে যাক। এটা উল্টো দেখা যাচ্ছে, এটার নাম হলো মানুষ ও ভাইরাসের যুদ্ধের ইতিহাস, নন ফিকশন। বাংলায় লেখা বই, পরে ইংরেজিতেও ট্রান্সলেট হয়েছে। এবং এটা হলো ইব্রাহিম চৌধুরী নামে একজন, তিনি সাংবাদিক, ডেডলাইন নিউ ইয়র্ক, করোনার উপরে এটাও একটি লেখা বই, এবছর বেরিয়েছে। তো বেশ অনেক বই বেরিয়েছে, নন ফিকশনের সংখ্যা বেশি। সায়েন্স ফিকশন হচ্ছে যেখানে আমরা ভবিষ্যৎকে তুলে ধরতে পারেন একজন লেখক, এবং ভবিষ্যতে কি সম্ভাব্য যেটা এখনো ঘটেনি সেটাকে ভিজুয়ালাইজ করাতে পারেন। মানুষের এমপ্যাথিটা আসে একজনের প্রতি আরেকজন, আমরা যে একজন আরেকজনের শুজে যেতে পারি না সেটা সাহিত্যিক করান। তিনি আরেকজনের জীবনকে দেখিয়ে বা একটি ঘটনাকে দেখিয়ে আমাদেরকে তার সম্পর্কে একটা এমপ্যাথি করান। তো সায়েন্স ফিকশন এটা আরো ভালো পাচ্ছে, কারণ হচ্ছে ভবিষ্যতে যেই ঘটনাটা ঘটে নাই, লকডাউন হয় নাই, সেখানে সায়েন্স ফিকশন 50 বছর এগিয়ে গিয়ে বা একটা পরিস্থিতি তৈরি হয়নি, সেই পরিস্থিতিটাকে কাল্পনিকভাবে তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করছেন। এখানে একটি কথা বলি যে এই লকডাউনের সময় দেখা গেছে যে বিভিন্ন সায়েন্স ফিকশন যেগুলি ভাইরাস রিলেটেড, সেগুলি নিয়ে মানুষ পড়তে চায়, ছায়াছবিগুলি দেখতে চায়, এবং তার সার্চ 50 গুণ বেড়ে গিয়েছিল। তার অর্থ আমরা বুঝতে পারি যে তখন মানুষ জানতে চায় যে এখানে কি বলা হয়েছিল, যা আগেই বলা হয়েছে। দ্য আইজ অফ ডার্কনেস নামে একটি বই, সেই বইটি লেখা হয়েছে 1981 সালে, এবং আশ্চর্য ডিন কুন্স সেটি লেখেন। তিনি এখনো বেঁচে আছেন, তিনি একজন প্রলিফিক রাইটার। এবং সেখানে যেই ভাইরাসটা পৃথিবীতে সংকট দেখা দেয়, যে ভাইরাসটা দিয়ে, সেই ভাইরাসটার নাম হচ্ছে উহান 400, চীনে উহানি। তো এবং তিনি লিখছেন যে 2020-এ এই ঘটনাটা ঘটে। তো এ তো একেবারে মানে অলমোস্ট হচ্ছে যে আপনার ভবিষ্যৎ দ্রষ্টার মতো, কিন্তু তিনি নিজে এই ক্রেডিটটা নেননি যে আমি বুঝতে পেরেছিলাম, এই ধরনের কিছু তিনি বলেননি। এটা একটা টার্ম আছে, এটাকে বলে ফিকশন প্রফেসি। হয়ে যায়, একজন লেখক কিছু লেখেন, সেটা ভবিষ্যতে হয়ে যায়। কন্টেজিয়ন নামে মুভিটা সবাই দেখেছেন, এটা একেবারে মানে এমন একটা মিল যে মানে চিলিং সিমিলারিটিস বলাই হয়েছে, যে লকডাউনে কিরকম হচ্ছে, কিরকম সংকট দেখা দিচ্ছে, কোনো হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাবে না, এ ধরনের। তো কেউ কি কিছু বলছেন? তো এই সায়েন্স ফিকশনের একটি জনরাই হচ্ছে, সায়েন্স ফিকশনের অনেকগুলি জনরার মধ্যে আমরা যেগুলি জানি, যে মহাকাশ ভ্রমণ, ভবিষ্যতে ফিউচারে যাওয়া, রোবট, এগুলি তো আছেই। তারপরে কোনো একটা মিটিওরাইট বা কিছু একটা আসছে, পৃথিবীকে ধ্বংস করে দেবে। কিন্তু আরেকটি আছে হচ্ছে, সেটা হচ্ছে মিউট্যান্ট, এবং এটা হচ্ছে ভাইরাস বা একটা সংক্রামক ব্যাধি কিভাবে এসে পৃথিবীতে একটা বড় সংকট দেখা দিতে পারে, এবং সেটা থেকে কিভাবে মানুষ উদ্ধার পাবে। এবং এটা দুই রকমের আছে, একটা হতে পারে যে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে একটা অস্ত্র হিসেবে, বায়োলজিক্যাল ওয়েপেন হিসেবে। আরেকটা হতে পারে যে স্বাভাবিক প্রক্রিয়া মিউটেশনের মাধ্যমে হয়েছে, এবং সেটা এখন পৃথিবীতে এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে। ইবোলা থেকেই কিন্তু আউটব্রেক নামে একটা মুভি হয়েছে, সেটা ইবোলার যেটা সত্যি হয়েছিল সেখান থেকেই করা হয়েছে। ফ্লু নামে একটি বই আছে, এবং সেখানেও যে জিনিসটা দেখানো হয়েছে সেটাও ওই বার্ড ফ্লু থেকে দেখানো হয়েছে। এর মধ্যে মানে সত্যের ছায়া আছে, এবং পরে তো দেখা গেল যে এটার মধ্যে আমরা নিজেরাই পড়ে গেলাম। আমার কি আর 1-2 মিনিট সময় আছে আনোয়ার ভাই? মানে আমি বেশ দিতে চাই না। আচ্ছা, এখন মূল সাহিত্যে, মানে মূল ধারার সাহিত্যে কিভাবে এলো, ফারজানা আজিম শিউলি বললেন খুব সুন্দরভাবে, দুটো বইয়ের উনি উল্লেখ করলেন এবং ঘটনাগুলি আমাদেরকে শোনালেন। কিন্তু বাংলা ভাষায় কিন্তু বাংলা
দেশে এবং এই ভারত উপমহাদেশে তো কলেরা এসেছে, গুটি বসন্ত এসেছে, এবং এর আগে যে প্লেগ, যেটা ইয়ারসিনিয়া পেস্টিস, যেটার বিভিন্ন নাম আছে, ব্ল্যাক ডেথ, প্লেগ, সেগুলোও এসেছে। কিন্তু সাহিত্যে একেবারে পুরোপুরি ভাবে দি প্লেগের মতো উপজীব্য করে কোনো বই কিন্তু আমরা পাই না। ছিটে ফোটা আছে। অনেকে বলেন শ্রীকান্তের, শরৎচন্দ্র নিজে কোয়ারেন্টাইনে ছিলেন বার্মায় গিয়ে 1 বছর, 1 বছর না, কিছুদিন। তো এটার কারণটা উদ্ঘাটন করতে গিয়ে আমার নিজের কথা না, আনন্দবাজার পত্রিকায় তাই বলেছে যে এটা ছিটে ফোটা ছাড়া, এমনকি বনফুল ছিলেন একজন চিকিৎসক, কিন্তু তিনি এই মহামারী নিয়ে লিখেননি, রবীন্দ্রনাথ লিখেননি। তো হয়তো মৃত্যু, অভাব, দুর্ভিক্ষ এবং অন্যান্য যে খরা, মন্বন্তর, এগুলো এমন ভাবে এসেছে যে এটাকে তফাৎ করা যায়নি। মানে মহামারীটাকে একটা মৃত্যুর কারণ হিসেবে, গণমানুষের মৃত্যুর কারণ হিসেবে আলাদা করা হয়তো যায়নি। তো এটা একটা আরেকটা আমি বলবো, এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। মহামারী একটা নিয়তির মতো মানুষ দেখে। যখন মানুষ নিয়তি দেখে, তখন ঘটনা যত বড়ই হোক সেখানে সাহিত্য সৃষ্টি হয় না, বড় ধরনের মহৎ সাহিত্যের সৃষ্টি কম হয়। যখন মানুষ তাকে দেখে যে অন্য মানুষের হিংসা, বিদ্বেষ, তার ভালোবাসা, বীরত্ব, নিষ্ঠুরতা, এগুলি যখন দেখে, তখন সাহিত্যের সৃষ্টি হয়। কাজে যুদ্ধে ওটা বেশি দেখা যায়। এই জন্য বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যত সাহিত্য আছে, সেই সাহিত্য কিন্তু মহামারী নিয়ে নেই। পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যত সাহিত্য আছে, এমনকি শেক্সপিয়ার নিজে লেখেননি, তিনি 1 বছর কোয়ারেন্টাইনে ছিলেন। যা হোক, এটা আমার প্রশ্ন আর কি অন্যদের কাছেও, যে কেন এটা হচ্ছে না। আর এটুকুই আমার বক্তব্য। সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য। মোস্তফা তানিম, অনেক অনেক ধন্যবাদ। যতটুকু প্রাপ্য ছিল আপনার কাছ থেকে, আমার মনে হয় যে আমরা সবাই তার চেয়ে বেশি পেলাম আপনার বক্তব্য থেকে। তো সময় যেহেতু আমাদের ফুরিয়ে আসছে, আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের শেষ আলোচক মোহাম্মদ ইরফানের কাছে। মোহাম্মদ ইরফান, আমরা এতক্ষণ শুনলাম ফিকশন নিয়ে, যে প্যান্ডেমিকের সাথে সম্পর্কিত যত রকমের সাহিত্য রচনা হয়েছে, সেটার ফিকশনাল লিটারেচার নিয়ে আমরা এতক্ষণ কথা শুনেছি। আপনার সাথে আমাদের যেটা কথা হয়েছিল, এবং আপনি যেটাতে আপনার ইন্টারেস্ট প্রদর্শন করেছিলেন, যে আপনি যেটা নিয়ে কথা বলতে চান, সেটা হচ্ছে ক্রিয়েটিভ নন ফিকশন রাইটিং নিয়ে। সো এটা একটা খুবই চমৎকার টপিক। আমি আপনার কাছ থেকে শুনতে চাই। অফকোর্স, মানে আপনি নিজে একজন বিজ্ঞানী, এবং বিজ্ঞান ভিত্তিক রিপোর্ট আপনার কাছে বা রিসার্চ পেপার চাচ্ছি না, এবং আপনার ক্রিয়েটিভ শব্দটা ব্যবহার করাতে আপনার কাছে খুবই কৃতজ্ঞ। প্লিজ কথা বলুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আনোয়ার ইকবাল ভাই। চমৎকার কিছু বক্তব্য আমরা শুনলাম, ইতিমধ্যে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আপনারাও নিশ্চয় শিখেছেন, জানছেন এই বক্তব্য, এই সেমিনার থেকে। তো আমার পূর্বের বক্তারা, যেটি আনোয়ার ইকবাল ভাই বলেছেন, ওনারা আসলে এই অতিমারি থেকে সৃষ্ট সৃজনশীল সাহিত্য নিয়ে অনেক কিছু বলেছেন। তো উনি আমাকে যেহেতু অনুরোধ করেছেন ক্রিয়েটিভ নন ফিকশন নিয়ে বলার, আমি সেটি নিয়ে বলার চেষ্টা করব। তো শুরুতেই অবশ্য আমি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাচ্ছি এবারের এই অতিমারি, যেটি অত্যন্ত ব্যাপক ছিল। এই অতিমারিতে আমরা যাদের হারিয়েছি, বিভিন্ন গুণীজন, আমাদের স্বজন, বন্ধু, তাদের সবার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তো ক্রিয়েটিভ নন ফিকশন সম্পর্কে বলার আগে মনে হয় এর একটি কথা চলে আসে, যেটি শুরু করেছেন হুমায়ুন ভাই। কারণ হুমায়ুন ভাই এবং আনোয়ার ইকবাল ভাই বলছিলেন সাহিত্য কোনটি, কোনটি মহৎ সাহিত্য। তো সেটি যদি কথা উঠে, আসলে কথা তো উঠবে নন ফিকশন নিয়ে। নন ফিকশনকে সাহিত্য বলা যাবে কিনা, কিংবা মহৎ সাহিত্য বলা যাবে কিনা, তো এই প্রশ্নটা তো উঠতেই পারে। তো সেজন্য আমার মনে হয় ক্রিয়েটিভ নন ফিকশন বলতে আসলে কি বোঝায় সেটা একটু হালকা ব্যাখ্যা দিয়ে আমি শুরু করতে পারি। আসলে এই বিশেষ ধরনের নন ফিকশন সাহিত্য এ কারণেই, যেহেতু এখানে সাহিত্যিকরা যে ধরনের ভাষা এবং শৈলী ব্যবহার করেন, অর্থাৎ সাহিত্যিকরা যেভাবে গল্প বলেন, সেই একইভাবে গল্প বলার একটি ব্যাপার থাকে।
একইভাবে সাহিত্যিকরা যেভাবে ঘটনার একটি কিছু বিশেষ ঘটনা, বিশেষ উপাত্ত নিয়ে একটি ডিটেইল অ্যাকাউন্ট তৈরি করেন এবং সেই ডিটেইল কালেকটিভ বা পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে তারা তাদের বক্তব্য বলেন, সেই শৈলীর কারণেই ক্রিয়েটিভ নন ফিকশন ক্রিয়েট। পার্থক্যটা অবশ্যই নন ফিকশন এবং ফিকশন। আপনি কোনো কিছু মন গড়া বলতে পারবেন না, আপনাকে বাস্তব নিয়ে বলতে হবে, সত্যি ঘটনা নিয়ে বলতে হবে। অন্যদিকে ফিকশন যারা লিখছেন তাদেরকে পুরো জিনিসটাই, চরিত্র এবং প্লট সবগুলো কাল্পনিক ভাবে তৈরি করতে হবে। তো এখানে আসলে শব্দ বাংলা কি হবে আমি খুঁজছিলাম গতকাল, তথ্যভিত্তিক বা এই ধরনের কিছু বলা যায়। ইংরেজি শব্দটা কিছুটা গোলমেলে, নন ফিকশন মানে এক ধরনের নেগেটিভ কনোটেশন। আমরা কিন্তু কবিতা লিখলে সেটাকে নন প্রোজ বলি না, কবিতাই বলি, তাই না? এই জন্য নন ফিকশন কথাটাতে আমার আপত্তি, বরঞ্চ তথ্যভিত্তিক সাহিত্য বা এই ধরনের কিছু বলা যায়। তো যে কারণে আমি এই ক্রিয়েটিভ নন ফিকশনের ব্যাপারটি বেছে নিয়েছি তার আরো একটি কারণ হচ্ছে, আমরা যখন এই অতিমারির কথা বলছি, আমরা অবশ্যই অতিমারি সাহিত্যে কি প্রভাব ফেলেছে এই পর্যন্ত সেগুলো অনেকটাই শুনেছি। এই অতিমারিটি কতটা প্রভাব বিস্তার করেছে, কিংবা এই অতিমারি থেকে কোনো সাহিত্য ইতিমধ্যে এসেছে কিনা কিংবা আসবে কিনা, সেটি নিয়ে আমি কিছুটা দেখার চেষ্টা করেছি। তো স্বভাবতই আসলে এই মুহূর্তে, অর্থাৎ অতিমারি এখনো চলছে, কিন্তু আমরা আশা করি এটি আমরা বিজ্ঞানের অগ্রগতির সাথে এটি আমরা যুদ্ধ করে শেষ করতে পারবো। কিন্তু এখনো যেহেতু চলছে, আমরা হয়তো গভীর কোনো সৃজনশীল সাহিত্য এই মুহূর্তে পাবো না, একটু সময় লাগবে। তো এই জন্যই হয়তো আমি খুঁজেছি এবং আমি খুঁজে দেখেছি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের সাথে আমি কথা বলেছি, আসলে ভালো ফিকশন এখনো লেখা হয়নি এবং সেটাই স্বাভাবিক, একটু সময় লাগে। আপনার যে উপলব্ধির কথা হুমায়ুন ভাই বলেছেন, উপলব্ধি পর্যবেক্ষণ থেকে ভালো কিছু নিয়ে আসতে। তো যেই ক্রিয়েটিভ নন ফিকশন আমি কথা বলছি, সেটিও কিন্তু আসলে আমি প্লেগ থেকে একটা উদাহরণ দিতে পারি, প্লেগ নিয়ে লেখার। ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো যিনি লিখেছেন, তার কথা আপনারা সবাই জানেন। তো তিনি সেই 1722 সালে জার্নাল অফ দ্য প্লেগ লিখেছেন। সেটি আসলে ক্রিয়েটিভ নন ফিকশন এবং সায়েন্টিফিক জার্নালিজমের একটি প্রকৃষ্ট উদাহরণ, আজ থেকে অনেক আগে, প্রায় 200-300 বছর আগে। এবং আমরা এই বইটির কথা জানি, কিন্তু আমরা যে বইটির কথা জানি না ডিফোর, সে বইটি আরো চমকপ্রদ, কারণ সে বইটি আরো পায়োনিয়ারিং এক অর্থে। সেই বইটির নাম হচ্ছে দ্য স্টর্ম। তো সেই বইটি লিখেছেন 1703 সালে। লন্ডনে একটি ঝড় হয় 1703 সালের নভেম্বরে, পুরো লন্ডনকে লন্ডভন্ড করে দেয়। এবং সেটি নিয়ে ড্যানিয়েল ডিফো লিখেছিলেন। উনি যে কারণে এটি প্রণিধানযোগ্য, উনি যেভাবে তথ্য সংগ্রহ করেছিলেন, তখন তো আর এখনকার মতো সোশ্যাল মিডিয়া ছিল না। উনি পত্রিকা আহ্বান করেছিলেন লোকজনের কাছে, লোকজন ওনাকে যে তথ্য পাঠিয়েছিল সেই তথ্যের ভিত্তিতে 64 জনের অ্যাকাউন্ট নিয়ে সেই দ্য স্টর্ম নামে বইটি লিখেছিলেন। এটি খুব মজার একটি তথ্য আমার কাছে, এই কারণেই আমরা গত বছর এখানে এনেছিলাম একজন অভিবাসী সাহিত্যিককে, আরিফ আনোয়ার মনে হয় না, উনি কিন্তু বাংলাদেশের যে 70 সালের নভেম্বরেরই যে ঝড়, সেটি নিয়ে একটি ইংরেজি বই লিখেছেন এবং একই নামে, দ্য স্টর্ম নামে। তো এই দুজনই, তো ড্যানিয়েল ডিফো যখন প্লেগ লিখছেন 1722 সালে, প্লেগ হচ্ছে 1664 সাল, অর্থাৎ 60 বছর পরে। ডিফোর কিন্তু তখন জন্ম হয়নি, না জন্ম হয়েছিল, ওনার মনে 5 বছর বয়স ছিল। তো কিন্তু উনি স্টর্ম লিখেছেন সেই সময়কার তথ্য নিয়ে, কিন্তু যখন উনি প্লেগ লিখছেন, উনি রেকর্ড পত্র, নথিপত্র ঘেটে তথ্য বের করছেন। কিংবা আরিফ আনোয়ার যখন লিখছে স্টর্ম, ওকেও কিন্তু একইভাবে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। এটি আমি এই জন্যই বললাম, আমরা যারা নন ফিকশন লিখতে চাই আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বা আমাদের আগের সময় সম্পর্কে, আমাদের কিন্তু আজ আর অজুহাত নেই। এভাবে তথ্য ঘেটে ভালো মহৎ সাহিত্য আমাদেরও তৈরি করতে হবে। তো এবারে কি হলো, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বা বাংলাদেশে, সেটি আমি খোঁজার চেষ্টা করে আমি কিছু জিনিস খুঁজে পেলাম। এখানে বেশ কিছু ভালো নন ফিকশন ইতিমধ্যে লেখা হয়ে গেছে। আপনার মাইকেল লুইসের কথা আপনারা সবাই জানেন, সেই মানিবল খ্যাত বিখ্যাত, পরে দা বিগ শর্ট, সেটা ওনার লেখা। উনি বই লিখেছেন দ্য প্রিমনিশন প্যান্ডেমিক স্টোরি নামে। বেসিক্যালি এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে মেস আপ করেছেন, কিংবা তারা যেভাবে লুকোতে চেয়েছেন পুরো জিনিসটা বৈজ্ঞানিকদের সাহায্য নিয়ে, সিডিসি, সেটা নিয়ে বেশ ভালো একটি বই লিখেছেন। চমৎকার ভাবে উনি ব্যবস্থাপনার অদক্ষতা এবং সেটা কিভাবে সুযোগ নেয় রাজনৈতিক নেতারা, সেটি উনি তুলে ধরেছেন। আরেকটি বই, আসলে এই কথাগুলো আমি যখন বলছি, আমার মনে হয় আপনারা যদি বইয়ের ছবিগুলি দেখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, এই যে আমার এখানে এই বইটির কভার দেখা যাচ্ছে। আরেকটি বইয়ের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে
অর্থনৈতিক বিষয় নিয়ে লেখা, দ্য করোনা ক্র্যাশ, গ্রেস ব্লেকলির লেখা। উনি বামপন্থী অর্থনীতিবিদ, ইউকের, যুক্তরাজ্যের। উনি এখানে বেসিক্যালি হাউ দ্য প্যান্ডামিক উইল চেঞ্জ ক্যাপিটালিজম, পুঁজিবাদী ব্যবস্থার যে সংকট সেগুলো নিয়ে খুব বেশ সুন্দরভাবে উনি লিখেছেন। এরপরে আরেকটি বইয়ের কথা আমি বলতে পারি যেটি এখনো প্রকাশিত হয়নি, ওনার নামটা আমি ভুলে গেলাম, এখানে কোথাও লেখা ছিল, শেরিফ ফিঙ্ক। বেসিক্যালি বায়োএথিক্স নিয়ে উনি কাজ করেন। আপনারা হুমায়ুন ভাই বলছিলেন করোনার চিকিৎসার কথা, আপনারা অনেকেই জানেন যে হসপিটালে সার্জ হয়েছে, তাই না? বইটির নামই হচ্ছে সার্জ। তো বায়োএথিক্স, আপনার ট্রিয়াজ সিস্টেমের কথা যারা জানেন, হসপিটালে যখন লোকজন আসে কাকে নেওয়া হবে তার প্রোটোকল আছে। তো প্রোটোকলে একটা হচ্ছে যে খুব সোজা, যে কার রোগটা খুব বেশি মানে তাড়াতাড়ি নজর দিতে হবে। কিন্তু যদি সবার রোগ একই হয় তখন কি করতে হবে? তখন লাইফের সাথে সেই তার লাইফ ইয়ার্স, মানে তার জীবনে কতটুকু সময় বেঁচে আছে, এটাকেও কিন্তু ইন্স্যুরেন্স এজেন্টদের মতো অনেকটা এটাকে একটা নির্ণায়ক হিসেবে ধরা হয়। তো এটা কতটা এথিক্যাল, এটি নিয়ে এই মহিলা, ভদ্র মহিলা উনি লিখেছেন, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক। খুব ভালো একটি বই, আসেনি, এখনো আসবে। আচ্ছা, আরো বইয়ের কথা বলা যায়, সোনিয়া শাহর কথা আপনারা সবাই জানেন, ম্যালেরিয়া নিয়ে যিনি বই লিখেছেন। উনি অবশ্য প্যান্ডেমিকের আগেই প্যান্ডেমিক নিয়ে বেশ ভালো একটি বই লিখেছেন। তো আমার হাতে সময় বেশি নেই, আমি বাংলাদেশের লেখা নিয়ে আমি বলতে চাচ্ছি। আমি খুঁজেছি খুব বড় মাপের পুস্তক আকারের নন ফিকশন লেখা হয়েছে কিনা, যদিও আমি পাইনি। আমি বিনা অ্যাকশনের একটি লেখা দেখেছি, এটাকে পুস্তক না বললেও পুস্তিকা বলা যায়, কারণ বেশ বড় একটি লেখা, ৬-৭টি আসপেক্ট নিয়ে করোনা ভাইরাসের উনি লিখেছেন। এটা পিডিএফ পাওয়া যায় ইন্টারনেটে। আরেকটি ব্যাপার, এখন আমি যদি কিছুটা ক্রিয়েটিভ ফিকশনের দিকে যেতে পারি, অনুগল্প বেশ লেখা হচ্ছে, এটা আপনারা খেয়াল করেছেন। অর্থাৎ মানুষ যখন লকডাউনে তাদের যে ক্ষণিকের অনুভূতি, এটা খুব চমৎকার ভাবে বেরিয়ে যাচ্ছে। এবং আমার ধারণা অনুগল্পের মান বেশ বেড়েছে এই প্যান্ডেমিকের সময়। আমরা যেটি অম্বর আড্ডা করি সেখানে আমাদের মেম্বার, আমাদের দীপেন্দা এবং অন্যরা পড়েছেন খুব ভালো কিছু অনুগল্প। আরেকটি ব্যাপার আমি নতুন লক্ষ্য করেছি, সেটা হচ্ছে অবিচুয়ারি, শোক গাথা। শোক গাথা লেখার খুব একটা চল কিন্তু নেই আমাদের দেশে। আমি ইকোনমিস্ট পত্রিকা পড়ি, যদিও আমি নিজে খুব বাম ঘেঁষা, কিন্তু এই পত্রিকাটি আমি খুব পছন্দ করি। নানান তথ্য থাকে, এটির শেষ পৃষ্ঠায় একটি অবিচুয়ারি থাকে প্রতি সংখ্যায়, প্রতি সাপ্তাহিক সংখ্যায়, এবং চমৎকার ভাবে একটা লোকের জীবনকে, কাজকে উপস্থাপন করা হয়। তো আমি দেখলাম এবারে করোনাতে যেহেতু আমাদের অনেকেরই স্বজনরা মারা গেছে, অনেক গুণী লোক মারা গেছেন, আমি ফেসবুকে বেশ কিছু ভালো মানে শোকগাথা পড়ছি। এবং সাধারণত আমরা শোকগাথা লিখি প্রতিষ্ঠিত লোককে নিয়ে, কিন্তু এখানে কিন্তু নিউ ইয়র্ক টাইমস আপনি শোকগাথা দেখবেন পরিবারের লোকদের নিয়ে। সেই চলটি আমার মনে হয় বাংলাদেশে শুরু হয়েছে। যাই হোক, আমি মনে হয় আমার সময় অতিক্রম করে ফেলেছি আনোয়ার ইকবাল ভাই, এরপর আমি হয়তো অন্য কিছু থাকলে পর যোগ করবো। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ইরফান। আসলে সময় অতিক্রম করলে কোনো আপত্তি ছিল না, কিন্তু পরবর্তী অনুষ্ঠানের সম্মানে আমাদেরকে সময় মেনটেন করতে হচ্ছে, কারণ খুবই ইন্টারেস্টিং আলোচনা। আমি একটি কথা শুধু এখানে যোগ করতে চাই আপনার কথার সাথে, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ নন ফিকশন রাইটার একজন আমাদের মাঝখানে এখানে এখন আছে, তার নাম হচ্ছে মোস্তফা তানিম। মোস্তফা তানিম এই কোভিড-19 কে নিয়ে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই একটি বই লিখেছেন, এবং আমি মোস্তফা তানিমকে বইটির নামটি বলতে বলবো, আমি খুবই দুঃখিত, মনে করতে পারছি না, যদিও বইটির প্রচ্ছদ আমার করা। জি, আমি প্রথমেই দেখেছি আনোয়ার ইকবাল ভাই, এটার নাম হচ্ছে মানুষ ও ভাইরাসের যুদ্ধের ইতিহাস। আচ্ছা, ধন্যবাদ। ইংরেজি নাম হচ্ছে ম্যান ভার্সাস ভাইরাস। থ্যাংক ইউ। ইরফানের জন্য আমার একটা প্রশ্ন থাকবে, সেটা যদি সময়ে হয় সবার শেষে, তাহলে উত্তর দেওয়ার জন্য, যে নন ফিকশন শব্দটা আপত্তিকর আমরা জানলাম, সেটা হচ্ছে যে মানে অন্যভাবে হয়তো বলা যায় যে ফ্যাক্ট বেসড যেটা লিটারেচার, সেটা ফ্যাক্ট বেসড যে কোনো রাইটিং কুড বি এ সায়েন্টিফিক পেপার। হ্যাঁ, এটার ভিতরে যখন ক্রিয়েটিভিটি আসে, এই জিনিসটা সম্পর্কে একটা ধারণা যদি আপনি দিতে পারেন আমাদেরকে, যে ফ্যাক্ট বেসড একটা লিটারেচার কি করে তৈরি হয়, কোথায় ক্রিয়েটিভিটি জিনিসটা কোথায় আসে। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি, কারণ আমি অহেতুক সময় নিচ্ছি। অন্য যারা শ্রোতা দর্শক আছেন তাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা বলেন, এবং যারা এখানে আলোচক আছেন তারা উত্তর দেবেন। পুরবিদি বলেন, আপনাকে শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন প্লিজ।
আচ্ছা, আমি আমি একটু বলতে চাই। হ্যাঁ পুরবিদি বলতে চাচ্ছিলেন, বলেন পুরবিদি। হ্যাঁ, না যেহেতু এবার বলা হচ্ছে সাহিত্যে এবং ইরফান মূলত নন ফিকশন কথা বললো, এবং মহৎ সাহিত্যে আমরা বাংলা মহৎ সাহিত্যে তেমন কিছু খুঁজে পাই না, কিন্তু আমি একটি ইদানিং কালে লেখা একটি উপন্যাসের কথা বলবো, আপনারা অনেকে হয়তো পড়েননি। এটা আমাদেরই একজন সেজান মাহমুদের লেখা অগ্নিবালক, একটি উপন্যাস আমার কাছে বেশ ভালো লেগেছিল। এবং সেই উপন্যাসে যে জিনিসটা সে তুলে আনতে চেষ্টা করেছে, যে কলেরার মহামারী যখন দেখা দিয়েছে সমস্ত গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, সব মারা যাচ্ছে, তখন একটি পরিবারের একটি ভাই এবং বোন 7 দিন তারা জড়াজড়ি করে আর কি এই চারিদিকে মৃতদেহ, মানুষের পচা মানুষের গন্ধ, এবং সব কুকুর বেড়াল শেয়াল ঘুরে বেড়াচ্ছে, এই অবস্থাতে 7 দিন তারা জড়াজড়ি করেছিল। এবং তার ফলে যেটা দেখা গেল যে ভবিষ্যতে তাদের একটি সন্তান হলো, এবং পৃথিবীর সবাই জানে যে সেটা তার মামা আর মা, কিন্তু আসলে তারা মা বাবা। এবং যেটা সে বলতে চেয়েছে সে জিনিসটা শুধু এই উপন্যাসেই না, সব জায়গাতেই ঘটেছে, যে মহামারী, যুদ্ধ, দুর্ভিক্ষ, এই ধরনের বড় রকম যখন দুর্যোগ নেমে আসে, অনেক সময় দেখা যায় যে মানুষের যে মৌলিক যে ইচ্ছা অনিচ্ছা, মানুষের মৌলিক যে ইনস্টিংক্ট, পাশবিক বৃত্তি, তা বেরিয়ে আসে। এবং এটা আমরা হাসান আজিজুল হকের বেশ কিছু ছোট গল্প দেখেছি, যে দেখা গেছে মুক্তিযুদ্ধের সময় সন্তান মারা গেছে, তাকে মেরে ফেলেছে পাকিস্তান আর্মি, সে পাশে শুয়ে আছে, কিন্তু এই খোলা আকাশের নিচে বাড়ি পুড়ে গেছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, কিন্তু স্বামীর তখন যৌন আকাঙ্ক্ষা উঠে এসেছে আর কি, যেটা নাকি সবার কাছে এটা খুব অস্বাভাবিক মনে হবে, যে সন্তান মরে গেছে, 2 দিন ধরে তার লাশ পড়ে আছে পাশে, কিন্তু তার ইচ্ছে। কিন্তু এই জিনিসগুলো ঘটে কতগুলো স্বাভাবিক অবস্থাতে, আমরা যা না করি, স্বাভাবিক অবস্থাতে যা না ঘটে, এরকম অবস্থাতে সেই মনোভাব প্রবৃত্তিগুলো চারা দিয়ে ওঠে আর কি। তারপরে ধন্যবাদ পুরবিদি। অশনি সংকেতে তো তাই দেখেছি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। অগ্নিবালক বইটি পড়ার ইচ্ছা থাকলো, পরে জেনে নিব কি করে এটা সংগ্রহ করতে পারবো। এরপরে আশফাক স্বপন, আপনি কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ, আমি সংক্ষেপে এই 2টা কথা বলবো। শিবলি, তোমার বলা যথারীতি খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। একটা ছোট্ট জিনিস আমি একটু শুদ্ধ করে দিতে চাই। আলবেয়ার কামু আসলে ফরাসি, জন্ম এবং বড় হওয়া আলজেরিয়াতে, কিন্তু যেমন ধরো এই জর্জ অরওয়েলের জন্ম বিহারে, কিংবা রাজার কিপলিং এর জন্ম বোম্বে, কিন্তু যেহেতু বর্ণগত একটা বিশাল ব্যাপার আছে, হ্যাঁ, ওরা বর্ণগতভাবে ফ্রেঞ্চ কলোনিয়ালিস্ট, সুতরাং তাকে ফরাসি বিবেচনা করা বোধহয় সঙ্গত। ইরফানের কয়েকটা ব্যাপার আমি শুনলাম, আমি সবই নয় একটু দ্বিমত প্রকাশ করছি। এই ক্রিয়েটিভ নন ফিকশন কথাটার মানে আমার কাছে পরিষ্কার, মানে আপনি নন ফিকশন লিখবেন, না হলে ফিকশন লিখবেন, আর ক্রিয়েটিভিটি তো সব রচনাতেই আছে। মানে আপনি ক্রিয়েটিভিটি বলতে যদি লেখার শৈলীর ক্রিয়েটিভিটি বলেন, সেটা আলাদা জিনিস, কিন্তু নন ফিকশনে। আর আমি এই দেশে নন ফিকশনের যে কোনো রকমের পেজরেটিভ কনোটেশন আছে এটা আমি শুনি না। এটা দুটো জনরা, ফিকশনই যে বড়। তবে সাহিত্যের প্রশ্নে যেখানে এখানে একটা ডিস্টিংশন করা হয়, লিটারারি নন ফিকশন বলে একটা জিনিস আছে। যেমন এরকম লেখক আছে জন ডিডিয়ান, স্কোয়ার পত্রিকায় 80-র দশকে নতুন কিছু লেখক, ট্রুম্যান ক্যাপোটি, হ্যাঁ, তার লেখা আছে। কিন্তু সেটা একটু অন্যরকম জিনিস। সেই ট্রুম্যান ক্যাপোটি যেমন রিপোর্টিং করে যেটা লিখেছেন সে সম্বন্ধে উপন্যাসই লিখেছেন, কিন্তু জন ডিডেন এসেইস্ট আছে কিছু, এই তাদেরকে লিটারি। আর বাকি লেখাকে সাহিত্য পদবাচ্য করা হবে কিনা সে প্রশ্নের উত্তর আমি ঠিক জানি না। আমি করি, কেউ নাও করতে পারে, এই আমার কথা। নন ফিকশন সম্পর্কে আমি কিছু বলবার ছিল, ক্রিয়েটিভ নন ফিকশন সম্পর্কে যদি সময় পাই, সময় দেওয়া হয় বলবো। জ্যোতিদা, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সময়ের অনুমতি আমাকে দেবেন হচ্ছে দীপেনদা এবং পুরবিদি, যে সময় বাড়ানো হবে কি হবে না। তো আমি ওদের কাছ থেকে জানবো সেটা। কিন্তু তার আগে যেহেতু আমি আমার সময় মেনটেন করে চলছি, আমাদের আলোচকরা কেউ কিছু যোগ করতে চান কিনা? আমার হাতে মাত্র 2 মিনিট সময় আছে।
এটা কি আমি আমি একটু ফ্লোর নিচ্ছি। আচ্ছা, আরেকবার শিউলি খুব ধন্যবাদ। সংক্ষেপে জি, একদম 30 নিশ্চয়ই। সেকেন্ডস। আচ্ছা, আশফাক স্বপন যেটি বললেন, ধন্যবাদ স্বপন ভাই। আমি ব্যাপারটি অবহিত যে ফ্রান্সের কিন্তু জন্ম আলজেরিয়ায় এবং বর্ণবাদের বিষয়টিও কিন্তু এটি আমি মানে আমি ব্যবহার করব কিনা সেটি নিয়ে আমার দ্বিধা ছিল। এ কারণে কখনো ফরাসি আলজেরীয়, আলজেরীয় ফরাসি এরকমও বলে থাকি। আর লেখালেখির ক্ষেত্রে আমরা সমস্ত জায়গাতেই রেফারেন্স আলজেরীয় লেখা হয়, মানে যেটা চলে আসছে প্রচলিত, এ কারণেই বলেছি। আর বাংলা সাহিত্যের ১ মিনিট তো সময় না, আচ্ছা কয়েক সেকেন্ডের 30 মধ্যে আমি একটু সেকেন্ড। বলি। হ্যাঁ, আমি ওই যে মোস্তফা তানিম ভাই যেটা বললেন যে একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যে কেন বাংলা সাহিত্যে মহামারী আসেনি কিংবা মরক মহামারী কেন সমর্থক। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ লেখেননি, এটা কেউ একজন বলেছেন, ওই যে মারি অর্থে বড় ক্যানভাসে আনেননি, কিন্তু আমি কয়েকটা কাজের একটু ছোট করে কথা বলি যে বঙ্কিমের আনন্দ মঠ, তারপরে শরৎচন্দ্র শ্রীকান্তের কথা এসেছে, কিন্তু রবীন্দ্রনাথের চতুরঙ্গের যে জ্যাঠামশাই রিজু এক চরিত্র, সেখানে তো আছে প্লেগের কথা, রাজস্বীতে মরকে শুশ্রূষা যেটা সেখানে আছে, তারাশঙ্করে গণদেবতায় দেবু ঘোষে প্লেগে শুশ্রূষা করেন, শহীদুল্লাহ কাসের সংসপ্তক, জহির রায়হানে 1000 বছর ধরে ওলা বিবি, মানে খুব খুব মাইনর এভাবে এসছে। বিভূতিভূষণে আরণ্যকেও আছে, সত্যচরণের এতে আমরা প্লেগের কথা পাই, সৈয়দ আলিউল্লাহ কাঁদো নদী কাঁদো, এরকম আছে অনেক কিছু। আর শেষ এটা হচ্ছে আনোয়ার ইকবাল ভাই, এবারে একদম এক লাইন আমি শেষ করছি। 3টা জিনিস আমার এবার মনে হয়েছে সবার জানা। 1 নম্বর হচ্ছে এবারে আগে যেটা ঈশ্বর নির্ভর ছিল বা নিয়তি নির্ভর, এবারে সেটা কিন্তু অবজেক্টিভ সলিউশনের দিকে মানুষ গেছে। 1 নম্বর ইউনিকনেস এবারের প্যান্ডেমিকের। 2 নম্বর হচ্ছে বৈশ্বিক প্যান্ডেমিক এবারই প্রথম, আগে স্থানিক ছিল। এবং তৃতীয়টা হচ্ছে যে ক্লাসিক যে প্যাটার্ন প্যান্ডেমিকের, এটার বাইরে এবারে আমি একটি জিনিস খালি বলবো, সার্ভাইলেন্স, সেটি কিন্তু 50 বছর আগের প্যান্ডেমিকে ছিল না। তো ঠিক আছে, আমিও আপনাদের মতো অপেক্ষায় আছি, এগুলো নিয়ে নিশ্চয়ই পরে সাহিত্যে এগুলো ইনক্লুডেড হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শিউলি। যদি পারতাম তাহলে এই বৈশ্বিক মহামারী কেন এলো এটা নিয়ে আমারও কিছু বলার ছিল, কিন্তু সেটা আমি আপাতত সামলে রাখছি। আমার মনে হয় আনোয়ার ইকবাল ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করে এই আলোচনা চলতে পারে। আমি খালি বলবো যে এই মুহূর্তে কক্ষ 2-এ স্বরচিত বিবিধ পাঠ শুরু হচ্ছে, সঞ্চালনা অ্যান্থনি পিয়ার্স গোমেজ। অ্যাকচুয়ালি আমাদের স্বরচিত প্রবন্ধ পাঠ, সরি প্রবন্ধ, সঞ্চালনা কবিতার সৈয়দ প্রবন্ধ মেহজাব সব আহমেদ। ঘেটে গেছে। ইরফান খুব অ্যাস্টিউট এসব বিষয়, অ্যাকচুয়ালি ইরফানই চালাচ্ছে এটা পেছন থেকে, তো আমরা আবার কমিউনিকেট করছিলাম এর মধ্যে। ওখানে আপনারা যেতে থাকুন, এই আলোচনাটা আরো মিনিট 5 যদি বা 3-4 মিনিট আমি বলবো, এর বেশি আর আলোচনা, জ্যোতিদার কিছু বলার আছে। আমি খালি বলবো যে এখানে কমেন্ট সেকশনে যে এসব কথা এসছে আপনারা দেখে নিন, পড়ার হয়তো সময় নেই। সৈয়দ আশরাফ আহমেদ এই যে উহান ভাইরাস নিয়ে যে মোস্তফা তানিম, তা নিয়ে একটি খুব ইন্টারেস্টিং কমেন্ট করেছেন, আর দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, আর কাসান্দ্রা ক্রসিং টা নিয়ে স্বপন বিশ্বাস প্রশ্ন করেছেন, যেগুলো আমার মনে পড়ছে এই মুহূর্তে, বাট আদারওয়াইজ আপনারা দেখে নেবেন। আনোয়ার ইকবাল ভাই। ধন্যবাদ দীপেন্দা। আমি আসলে ঠিক বলেছেন, 3 মিনিটের বেশি আমি সময় এই অনুষ্ঠানের জন্য রাখতে চাচ্ছি না, কারণ প্রবন্ধের পাঠের অনুষ্ঠানে আমাকেও যেতে হবে, অংশগ্রহণকারী হিসেবে নয়, কিন্তু আমি জড়িত এই অনুষ্ঠান পরিচালনার সাথে। আমি প্রথমে জ্যোতিদাকে আমি কথা বলতে দেই, তারপরে ইরফান, আমি জানি যে তুমি কিছু বলবে, এবং আমি মনে হয় না আর কারো কোনো কথা শোনার বা প্রশ্ন নেওয়ার সুযোগ হবে বলে। তো সবার কাছে সেজন্য ক্ষমা প্রার্থী। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জ্যোতিদা আপনি বলুন, তারপর ইরফানের কথা শুনে আমরা শেষ করে দেব। স্বপনের কথার সঙ্গে আমি প্রথমে দ্বিমত প্রকাশ করছি। নন ফিকশন আর ফিকশন দুটো ঠিক আছে, ফিকশন নন ফিকশন, নন ফিকশনের শব্দের আগে ক্রিয়েটিভটা যোগ করে একটি ফিকশনের কাছাকাছি আনা হয়েছে। এই কারণে যে নন ফিকশনে যেটা বলা হয়, নন ফিকশন সম্পূর্ণই ফ্যাক্ট বেসড, সব ফ্যাক্ট বেসড, এই জন্যই এটি নন ফিকশন, এটা ফিকশন নয়। আর ফিকশনের যত কলাকৌশল আছে, ভাষা বা অন্যান্য রকম ব্যবহার যত কলাকৌশল আছে, সব এই নন ফিকশনে প্রয়োগ করা হয়। নন ফিকশনে প্রয়োগ করার ফলে এটা আর সেই অর্থে ফিকশন থাকে না, এটা ক্রিয়েটিভ নন ফিকশন হয়ে যায়। প্রচুর ক্রিয়েটিভ নন ফিকশন লেখা হচ্ছে, আপনি নিজেই জন ডিডেনের নাম করেছেন, এবং আপনি খুব ভালো করেই জানেন হয়তো যে এই নন ফিকশন ব্যাপারটা এসেছে মূলত জার্নালিজম থেকে। এটাকে আমরা বলা হচ্ছে নিউজ জার্নালিজম, অনেক আগে থেকেই এটা হয়েছে। এটা টম উলফের একটি বইও আছে, আপনারা জানেন, নিউজ জার্নালিজম বলে, এবং এই নিউজ জার্নালিজমের ভেতরে এই
এই কৌশলগুলো প্রয়োগ করা হয়েছে, যেমন সিনিক রিকনস্ট্রাকশন। আপনি ফ্যাক্ট একটা জানেন আপনি, কিন্তু ফ্যাক্টরকে আপনি উপন্যাসের মতন বা গল্পের মতন করে সাজাতে হলে আপনাকে সিনিক রিকনস্ট্রাকশন করতে হবে। কেননা কিরকম ভাবে এটাকে আপনি মুড়ে দেবেন আপনার ভাষার বা ওই দৃশ্যকল্পের ভেতরে, সেটা হচ্ছে আপনাকে ওইখানেই আপনার সাহায্য নিতে হবে ক্রিয়েটিভিটি। এই জন্যই এটাকে বলা হয় ক্রিয়েটিভ নন ফিকশন। এটা খুব ইদানিংকালে অনেক প্রচলিত একটি জনরে, আপনারা জানেন আর কি। আর অন্য আরেকটি কথা আমার বলবার ছিল, এটা হচ্ছে এই আমাদের অতিমারি ইত্যাদির ব্যাপারে। তাহলে যে ঠিক আছে, আমাদের দেশে তো সেই রকমের খুব বড় ধরনের কোনো প্লেগ হয়নি, এই জন্য হয়তো এই ব্যাপারে খুব লেখালেখি সেরকম কিছু হয়নি। কিন্তু আমাদের দেশে তো দুর্ভিক্ষ, বন্যা, খরা, এর কোন রকম মহামারীর কোনো অভাব তো কখনো ছিল না, প্রচুর পরিমাণে। কেন তাহলে শুধু প্লেগের জন্য লেখা হয়নি বলেই যে এই জাতীয় অতিমারির লেখা হয়নি তা তো নয়, প্রচুর লেখা আছে দুর্ভিক্ষ নিয়ে, বন্যা নিয়ে অনেক লেখা আছে। তো সেই সমস্ত হয় না কিসের জন্য? মাঝে মাঝে মনে হয়, যেমন বলা যাক দুর্ভিক্ষ নিয়ে, প্রচুর দুর্ভিক্ষ হচ্ছে আমাদের দেশে, বহুবার হয়েছে, প্রচুর লোক মারা গেছে না খেতে পেয়ে, কিন্তু অনেক বেশি সেটার জন্য লেখা হয়নি। তার কারণ হচ্ছে দুর্ভিক্ষের একটি প্রতিষেধক অনেক অন্তত আছে বলে মনে করা হয়। যেমন লোকে দান ধ্যান করে, খয়রাত করে, লঙ্গরখানা খোলে, মোটামুটি ভাবে দুর্ভিক্ষকে হয়তো কিছু পরিমাণে প্রশমিত করা যায়। প্লেগকে তো করা যায় না কোনো মতে না। এবং এইটাই হচ্ছে নিয়তি, যেটা একজন বলেওছেন যে প্লেগকে আমরা নিয়তি বলে ধরে নিই। যদিও খুব বেশি ধন্যবাদ আমাদের জ্যোতিদা, দেশে হয়নি। আপনাকে আর না, আমি আপনার আর কিছু কথা বলবো না, একটু সামান্যই বলবার ছিল। অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা শুনতে চাচ্ছিলাম, কিন্তু আর 1 মিনিট সময় আছে। ইরফানকে শুরু করতে দেওয়ার আগে আমি হুমায়ুন ভাই এবং মোস্তফা তানিমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে তাদেরকে শেষ সমাপ্তি বক্তব্য রাখার কোন রকম সুযোগ দিতে পারি নাই বলে। ভবিষ্যতে নিশ্চয় সুযোগ আসবে। অনেক ধন্যবাদ ইরফান। অনেক ধন্যবাদ। না, জ্যোতিদা আমার কাজটা সোজা করে দিয়েছেন। জ্যোতিদা অনেক কিছু বলছেন। আমি শুধু বলবো দুটো ব্যাপার। আসলে এর আগে তথ্য যেহেতু কারেকশনের কথা আসছে, আমি জানি আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো জানেন, আর সবার তো সবকিছু পড়া নেই। যদি পুরোবিধি, যেমন আমার বন্ধু সেজানের বইয়ের কথা বললো, আমি জানি বইটির কথা, কিন্তু আমার পড়া হয়নি, কিন্তু খুবই ভালো উদাহরণ পুরোবিধি এনেছেন। তো আমি শুধু একটি কথাই বলবো যে হ্যাঁ, যেটি আমি কারেকশন করতে চেয়েছিলাম, রবীন্দ্রনাথ কিন্তু ওই চতুরঙ্গে মনে হয় পুরো বইয়ের অনেক অংশ জুড়ে চিকিৎসার কথা আছে, বাড়িতে চিকিৎসা শাস্ত্র চিকিৎসালয় খোলার কথা আছে। তো হয়তো যেটা আমরা বলতে চাচ্ছি যে সবাই হয়তো বাংলা মানে যেভাবে কামু যেভাবে পুরো এলেগরিক্যালি একটা উপন্যাস তুলে এনেছেন, হয়তো অত বড় মাপের না থাকলেও আমরা হয়তো অতিমারীর ন্যারেটিভ আমাদের বাঙালি লেখকেরা বিভিন্ন গল্প উপন্যাসে নিয়ে এসছেন। আর যে কথাটি, যে উদাহরণটি পুরোবিধি দিলেন, সেটি খুবই ভালো উদাহরণ। বোঝা যায় যে পুরো বইটি এই ভাব নিয়ে লেখা। তারপর আমি তানিমের সাথে খুব একটা দ্বিমত পোষণ করি না, কারণ ওই আমি ক্রিয়েটিভ নন ফিকশনের কথা বলছিলাম, ওখানে সোনিয়া শাহ, উনি কিন্তু ম্যালেরিয়া সম্পর্কে খুব ভালো একটা টেড টক আছে, প্রায় মোর দ্যান মিলিয়ন লোক দেখেছেন। ওখানে যে 3টি কারণের কথা উনি বলেছেন, তার মধ্যে একটি কারণ বলেছেন কালচারাল, অর্থাৎ আমরা এই রোগ শোকগুলোকে অত সিরিয়াসলি নিই না, আমরা এটাকে পার্ট অফ লাইফ মনে করি। তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু তানিমের হাইপোথেসিসটা আসলে ভেবে দেখার ব্যাপার আছে। আচ্ছা, যে ক্রিয়েটিভ নন ফিকশন, লিটারেরি নন ফিকশন, এগুলো সব সাবজেক্টিভ, তাই না? এক একজন এক একটা নাম, কাপোর্টের কথা বলেছেন স্বপন ভাই, কাপোর্টের ইন কোল্ড ব্লাড, এটার জন্য আরেকটা নাম ব্যবহার করা হয় যে নন ফিকশন নভেল, তাই না? সোনার পাথর বাটির মতো অনেকটা। সো এই টার্মগুলি নিয়ে আমি বিতর্ক করব না, আমরা এক এক ভাবে দেখি। কিন্তু আমার মনে হয় জ্যোতিদা খুব ভালোভাবেই বলে দিয়েছেন আসলে পার্থক্যটা কোথায় বা মিলটা কোথায়। সেই ফ্যাক্ট আর ফিকশনের বাইরে মিলটা কোন মিলের কারণে ক্রিয়েটিভ বলা হয়, এটা খুব ভালো ব্যাখ্যা করেছেন জ্যোতিদা। সুতরাং আমি আর সময় নিচ্ছি না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমিও তাই করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আলোচকদেরকে তো অবশ্যই ধন্যবাদ, জ্ঞানগর্ভ আলোচনার জন্য শুধু নয়, প্রাঞ্জল ভাবে পরিবেশনার জন্য। সবাই ভালো থাকবেন। আমার এখানে এখন যেহেতু বিকেল, সবাইকে আমি শুভ অপরাহ্ন জানাই আরেকবার, এবং যে যেখানে আছেন তাদের জন্য শুভ সকাল, শুভ সন্ধ্যা। যেভাবে কাজ করে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।